হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং যে যার মতো করে কিন্তু এডমিশন যাত্রার প্রস্তুতিটাকে গুছিয়ে নিচ্ছেন। আর আপনাদের এই প্রস্তুতি যাত্রাটাকে আরও বেশি সহজ করার জন্য দেশের সর্ববৃহৎ নার্সিং কোচিং নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত নিউরন নার্সিং কোচিং সেন্টার সবসময় আপনাদের সাথে ছিল এবং থাকবে ইনশাল্লাহ। আপনারা যারা বাসায় বসে প্রিপারেশন নিচ্ছেন কিন্তু প্রিপারেশনটা মন মতো হচ্ছে না, আপনারা চাইলেই কিন্তু নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত দেশের সর্ববৃহৎ নার্সিং কোচিং নিউরন নার্সিং কোচিং সেন্টারের অফলাইন অথবা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। ভর্তি হওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাচ্ছেন তথ্যবহুল লেকচার শিটগুলো। তো দেরি না করে আপনারা যারা এখনো ভর্তি হন নাই, খুব দ্রুত ভর্তি হয়ে যাবেন। আর যারা আজকে লাইভ ক্লাসটিতে যুক্ত হচ্ছি, ফার্স্টে কমেন্টের মাধ্যমে জানাই দিব যে আজকে লাইভ ক্লাসের সাউন্ডটা প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার পিছনে রাখা যে বোর্ডটা রয়েছে বোর্ডটা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। সবাই একটু দ্রুত জানাই দিব। প্রচুর জ্যাম ছিল, ক্লাসটা অনেক আগেই শুরু হওয়ার কথা ছিল। আবারও আপনাদের কাছে দুঃখিত যে আপনারা সবাই জানেন যে ঢাকা শহর জ্যামের শহর, রিক্সা ছেড়ে লাস্টে হেঁটে আসতে হয়েছে। তো আপনারা হয়তো অনেকক্ষণই অপেক্ষা করেছেন ক্লাসের জন্য, ধৈর্য হারা হয়ে পড়তেও বসেছেন। আবার খুব দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাব। মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস। এতদিনে আমরা যা পড়েছি সবকিছু আজকে রিভিশন করব, একেবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কতটুকু কি মনে আছে আপনাদের সেই জিনিসটা দেখব। আর বারবার এটা কিন্তু রিভিশনের উপরে রাখলে আপনি কখনোই ভুলবেন না। সো আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব প্রত্যেকটা টপিকস থেকে। এবং আপনারা জানেন যে আমরা যেই টপিকসে যাই ওই টপিকসটা সম্পূর্ণ শেষ করে দিয়ে আসি। সো অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে। যারা আজকের লাইভ ক্লাসটিতে যুক্ত আছেন ফার্স্টে কমেন্টের মাধ্যমে জানাই দিবেন যে লাইভ ক্লাসের সাউন্ড প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা। এবং আপনারা যদি লাইভ ক্লাসের সাউন্ডটা প্রপারলি শুনতে পান, আপনাদের আগে যেটা করতে হবে সেটা ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে হবে। যারা যে এডমিশন সেক্টরে আছে না কেন সবাইকে একটু দ্রুত শেয়ার করে দিব। সবাইকে একটু দ্রুত শেয়ার করে দিব। শেয়ার করে শেয়ার ডান লিখবো। সবাই প্রত্যেকেই শেয়ার করে তারপর শেয়ার ডান লিখবো। যারা যারা এখনো নিজেদের ফ্রেন্ডদের গ্রুপগুলোতে শেয়ার করি নাই, অবশ্যই আজকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিব এবং শেয়ার করার পরে শেয়ার ডান লিখবো। কে কোথা থেকে যুক্ত হচ্ছে, কে কোথা থেকে যুক্ত হচ্ছে সে জিনিসটাও কিন্তু ক্লিয়ার করব যে ভাই এখান থেকে যুক্ত হচ্ছি। ভয়েস শুনেই বুঝতে পারতেছেন অবশ্যই যে আসলে রিক্সা ছেড়ে দৌড়ে এসেছি আপনাদের জন্য। সো আপনারা যদি যুক্ত না হন এবং যদি না জানান যে সব কিছু ক্লিয়ার আছে কিনা তাহলে কিন্তু হবে না। আর বেশি বেশি করে কিন্তু শেয়ার করতে হবে। যারা নিউরন পাবলিকেশনকে ভালোবাসেন, যারা জিকে নাইম ভাইয়াকে ভালোবাসেন, প্রত্যেকেরই কিন্তু শেয়ার করতে হবে। ক্লাসটা শেয়ার করে অবশ্যই শেয়ার ডান লিখবেন। এবং যে পিডিএফ ফাইলগুলো আপনাদেরকে পড়ানো হবে পরীক্ষার আগে, ইনশাল্লাহ সবাইকে পিডিএফ ফাইলগুলো দিয়ে দেওয়া হবে। পরীক্ষার আগে সবাইকে পিডিএফ ফাইলগুলো দিয়ে দিব। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাব। যারা এখন পর্যন্ত যুক্ত হই নাই, যুক্ত হয়ে তারপর জানাবো যে আজকে লাইভ ক্লাসের সাউন্ড প্রপারলি শুনতে পাচ্ছি কিনা। ওকে, আজকের দিনের ফার্স্ট প্রশ্ন। এতদিন আমরা যা পড়েছি অনলাইন এবং অফলাইনে সবকিছু আজকে রিভিশন দিব যে এখান থেকে প্রশ্ন আসলে আমরা পারবো কি পারবো না। প্রত্যেকের কিন্তু কমেন্ট যুদ্ধে নামতে হবে। আজকের দিনের ফার্স্ট প্রশ্নটা একটু দেখি। ব্রিটিশ বিরোধী প্রথম আন্দোলনের নাম কি? সবাই একটু দ্রুত জানাই দিব যে ব্রিটিশ বিরোধী প্রথম আন্দোলন ছিল কোনটা। দেখি আমাদের সাথে যারা যুক্ত আছে তারা পারে কিনা। ব্রিটিশ বিরোধী প্রথম আন্দোলনের নাম কি? সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাব। যারা যারা যুক্ত আছি দ্রুত যুক্ত হয়ে যাব এবং কমেন্টে কিন্তু জানাই দিব যে আজকে লাইভ ক্লাসের সাউন্ডটা প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার পিছনে রাখা যে বোর্ডটা রয়েছে বোর্ডটা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। দ্রুত একটু জানান। ওকে, সবাই বলতেছে ফকির সন্ন্যাসী আন্দোলন, ফকির সন্ন্যাসী আন্দোলন। জিদনি জাহান বলেছেন শেয়ার ডান। প্রত্যেককে কিন্তু শেয়ার করে শেয়ার ডান লিখতে হবে। আচ্ছা, ব্রিটিশ বিরোধী প্রথম আন্দোলন আমরা জানি যে ব্রিটিশ বিরোধী প্রথম আন্দোলনের নাম ফকির সন্ন্যাসী আন্দোলন। সবাই রাইট আনসার করেছি। আচ্ছা, যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় ফকির সন্ন্যাসী আন্দোলনের নেতা কে ছিল, প্রিয় ভাই বোন আমার, আপনারা এটাও পারবেন। আপনারা একটু বলে দেন যে ফকির সন্ন্যাসী আন্দোলনের নেতাটা কে ছিল। যে কোনো একটা আন্দোলন করতে হলে আন্দোলনের নেতার দরকার হয়। আপনাদেরকে বলতে হবে এই ফকির সন্ন্যাসী আন্দোলনের নেতা কে ছিল। সবাই জানি আমরা না, ফকির মজনু শাহ।
ওকে, এই ফকির সন্ন্যাসী আন্দোলন ধরেন আসে নাই, আসছে কি ফরাইজি আন্দোলন, যেটা প্রতিবার পরীক্ষা আসে। যেই ফরাইজি আন্দোলনের নেতা কে ছিল আমরা সবাই জানি। প্রিয় ভাই বোন আমার একটু বলেন তো যে ফরাইজি আন্দোলনের নেতা কে ছিল? হাজী শরীয়তুল্লাহ। ওকে, তিতুমির বিদ্রোহ থেকে মনে রাখতে বলছিলাম কি তিতুমিরের আসল নাম কি, সেটা আমরা সবাই জানি যে তিতুমিরের আসল নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। ইনি হচ্ছে বাঁশের কেল্লা নির্মাণ করেছিল। কিসের কেল্লা? বাঁশের কেল্লা। আপনাদের নার্সিং পরীক্ষায় এসেছে যে কোথায় বাঁশের কেল্লাটা নির্মাণ করেছিল, আমরা সবাই জানি নারিকেল বাড়িয়ায়। কোথায়? নারিকেল বাড়িয়ায়। সালটা ছিল 1831 সাল। তাহলে কি তিতুমির, যার আসল নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী, ইনি হচ্ছে একটা বাঁশের কেল্লা নির্মাণ করেছিল নারিকেল বাড়িয়াতে। সালটা ছিল 1831 সাল। তাহলে দেখেন প্রিয় ভাই বোন আমার, যেখান থেকেই প্রশ্ন আসবে ইনশাল্লাহ আমরা পারবো। যেখান থেকে প্রশ্ন আসবে, আফরিন মৌ বলেছেন হচ্ছে 100টা শেয়ার ডান। 100টা শেয়ার ডান, মোটে শেয়ার 24টা, তুমি শেয়ার করেছো একা 100টা। এভাবে বললে হবে না। যারা যারা লাইভে যুক্ত আছে, যারা এখন পর্যন্ত ক্লাসটাতে একটা লাইক করি নাই, খুব দ্রুত একটা লাইক করে দিব, খুব দ্রুত একটা লাইক করে দিব। তাহলে দেখেন একটা প্রশ্ন, আর যারা এখন পর্যন্ত আপনাদের নিজেদের ফ্রেন্ডদেরকে যারা প্রতিদিন ক্লাস করে মেনশন করেন নাই, মেনশন করে দেন। যাদের যে কলেজের গ্রুপগুলো রয়েছে, কলেজের গ্রুপগুলোতে মেনশন করে বলেন যে নাইম ভাইয়ের ক্লাসটা একটু করে আসেন। ওকে, তাহলে মনে রাখেন ফার্স্ট প্রশ্ন ফকির সন্ন্যাসী আন্দোলনটা শিখবেন, ফরাইজি আন্দোলন, তিতুমির বিদ্রোহ। যদি প্রশ্ন করা হয় ফরাইজি আন্দোলনের মূল কেন্দ্রবিন্দুটা কোথায় ছিল, ফরাইজি আন্দোলনটা কোথা থেকে শুরু হয়েছিল? শাহবাগ থেকে? না, আপনারা বলেন তো কোথা থেকে? আপনারা বলেন। ফরিদপুর থেকে। ফরাইজি আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ফরিদপুর। নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফরিদপুর। বাংলাদেশের পাট উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ফরিদপুর। 90 ডিগ্রি দ্রাঘিমাংশ এবং 23 ডিগ্রি কর্কট ক্রান্তি মিলিত হয়েছে যেই জায়গাটাতে, সেই জায়গাটার নাম হচ্ছে ঢাকার ফরিদপুর। রাইট। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। বলেন তো বঙ্গভঙ্গের কারণে কয়টা প্রদেশের সৃষ্টি হয়েছিল? আমরা সবাই জানি বঙ্গভঙ্গের আদি দন্ত যা 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 ছিল। সবাই একটু দ্রুত শেয়ার করব, এবং হচ্ছে যারা এখন পর্যন্ত হচ্ছে শেয়ার করি নাই, শেয়ার করে অবশ্যই শেয়ার ডান লিখবো প্রত্যেকে। একটু প্রিয় ভাই বোন আমার দ্রুত শেয়ার করে দিই। যারা লাইভ ক্লাসটা এখন পর্যন্ত একটা মানে লাভ রিয়েক্ট দেই নাই, তারা অবশ্যই হচ্ছে লাভ রিয়েক্ট দিয়ে দিব। যেসব গ্রুপগুলোতে এখন পর্যন্ত আমার ক্লাসটা পৌঁছায় নাই, আপনারা নিজেরা একটু চেষ্টা করে সেই সব গ্রুপগুলোতে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন প্লিজ। কাইন্ডলি একটু আপনারা শেয়ার করে দিয়েন, কারণ আজকে ক্লাসটা 7টায় শুরু, 8:30 শুরু হওয়ার কথা থাকলেও আমরা যত সময় ক্লাসটা শুরু করতে পারি নাই। আপনারা একটু দ্রুত শেয়ার করে দিবেন। হ্যাঁ, ওকে। কে কোথা থেকে যুক্ত আছে আপনারা একটু সবাই নিজ নিজ গ্রুপগুলোতে। সবাই বলতেছে হচ্ছে গ হবে পূর্ববঙ্গে এবং আসাম হবে, পূর্ববঙ্গে এবং আসাম। রাইট। এমডি আবু বকর সিদ্দিক আমাদের হচ্ছে রাজশাহী ব্রাঞ্চ থেকে ভাইয়া সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু রবিউল ইসলাম মিরাজ হচ্ছে যাত্রাবাড়ি ব্রাঞ্চ পরিচালক, যিনি যাত্রাবাড়ি ব্রাঞ্চটাকে ওয়ান অফ দ্য বেস্ট ব্রাঞ্চে পরিণত করেছে, যুক্ত আছেন তিনি। সবাই বলতেছে সি হবে, পূর্ববঙ্গ এবং আসাম। রাইট, পূর্ববঙ্গ এবং আসাম। বঙ্গভঙ্গ হয়েছিল কত সালে প্রিয় ভাই বোন আমার? এই বঙ্গভঙ্গটা হয়েছিল কত সালে? আমরা সবাই জানি যে 1905 সালে। কত সালে? 1905 সালে। বারবার পরীক্ষা আসছে কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল? 1905 সালে। কয়টা প্রদেশের সৃষ্টি হয়েছিল? 2টা। কি কি? পূর্ববঙ্গ এবং আসাম। যদি প্রশ্ন করা হয় বঙ্গভঙ্গ রদ হয় কত সালে প্রিয় ভাই বোন আমার? এই বঙ্গভঙ্গটা রদ হয় কত সালে? বিগত সালের যত হচ্ছে লেকচার আমরা অনলাইন অফলাইনে পড়িয়েছি, প্রত্যেকটা লেকচার আজকে হচ্ছে একদম ফিনিশ করে দিব, মানে হচ্ছে রিভিশন হয়ে যাবে আমাদের। যারা এখন পর্যন্ত ক্লাসে যুক্ত হয় নাই খুব দ্রুত যুক্ত হয়ে যাবে, এবং যারা এখন পর্যন্ত ক্লাসটা শেয়ার করি নাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিই প্রিয় ভাই বোন আমার, বেশি বেশি করে শেয়ার করে দিই। রদ হয়েছিল মনিয়া মুনি বলেছেন 11 সালে। তারপর হচ্ছে রিমঝিম ইসলাম যুক্ত আছেন, মারিয়া আক্তার যুক্ত আছেন, এমডি আফজাল যুক্ত আছেন, মহিয়া জাহান মাহি যুক্ত আছেন, কামরুন নাহার সুমি যুক্ত আছেন, তুবা তাসফিয়া তান্না আমাদের সাথে যুক্ত আছেন, আরশিয়া যুক্ত আছেন, কিন্তু আশামণি
তারপর হচ্ছে সবাই বলতেছে 1911 সাল, রাইট। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। পরবর্তী প্রশ্নটা একটু দেখি প্রিয় ভাই বোন আমার কি আছে। দ্বিতীয়বার বাংলা ভাগ হয় কত সালে? প্রথমবার বাংলা ভাগ হয়েছিল 1905 সালে। প্রথমবার বাংলা ভাগ হয়েছিল 1905 সালে। দুইটা প্রদেশের সৃষ্টি হয়েছিল, একটা হচ্ছে পূর্ববঙ্গ আর একটা হচ্ছে আসাম। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে দ্বিতীয়বার বাংলা ভাগ হয় কত সালে? আপনাদের নার্সিং পরীক্ষায় কতবার যে প্রশ্নটা আসছে যে দ্বিতীয়বার বাংলা ভাগ হয় কত সালে। আরাফা সানি, হ্যাঁ ভাই আপনি আছেন। অনয় সরকার কেমন আছেন? খুবই মানে হচ্ছে ভালোবাসার একটা ছোট ভাই, এখন হচ্ছে সমরিতা নার্সিং কলেজে আছে আলহামদুলিল্লাহ। সবাই হচ্ছে দোয়া করবা তোমরা, আমরাও দোয়া করি, তোমাদেরকে অনেক বেশি মিস করি। নুসরাত জাহান রিয়া আমাদের সাথে যুক্ত আছেন, কিন্তু স্নেহা দাস আমাদের সাথে যুক্ত আছেন। আমারটা দেখেন না ভাইয়া? দেখি বোন, অবশ্যই তোমাদের সবারটা দেখি। তোমরা অনেকেই হচ্ছে কমেন্ট করো, সবারটা হচ্ছে সবসময় পড়া হয় না, বাট এটা কোনো কথা না, সবার কথা হচ্ছে আমাদের শিখতে হবে এখান থেকে, রাইট। তাহলে দ্বিতীয়বার বাংলা ভাগ হয়েছিল 1947 সালে। এবার আর কোনো প্রদেশের সৃষ্টি হয় নাই। 1907 সালের যখন হচ্ছে বাংলা ভাগ হয় তখন দুইটা রাষ্ট্রের জন্ম হয়, একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ভারত। যদি প্রশ্ন করা হয় ভারত রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল, পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল কত তারিখে, তাহলে 14ই আগস্ট। 14ই আগস্ট 1947 সালে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়, ভারতের সৃষ্টি হয় 15ই আগস্ট। ওকে, তাহলে দ্বিতীয়বার বাংলা ভাগ হয় 1947 সালে। এখান থেকে আপনারা সবাই পারবেন। একটু দেখবেন যে ট্রিক্সটা কি, কিভাবে প্রশ্নটা সাজিয়েছি। 1947 সালে দ্বিতীয়বার বাংলা ভাগ। 1952 সালে 21শে ফেব্রুয়ারি। কি ফেব্রুয়ারি? 21শে ফেব্রুয়ারি। দিনটা ছিল কি বার সেটাও জানেন আপনারা, বৃহস্পতিবার, তাই না? আচ্ছা, 1952 সালের 21শে ফেব্রুয়ারিটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা? আপনারা একটু সংস্থার নামটা বলেন, যে কোন সংস্থা এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে। দ্রুত এমডি মনি, মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা বলেন? স্বীকৃতি দিয়েছিল 1999 সালের, তারিখটা ছিল 17ই নভেম্বর। আর আপনারা যেটা বলতেছেন ইউনেস্কো, নাম কি? ইউনেস্কো। এই সংস্থাটা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে, রাইট। ওকে, এরপর দেখেন 1966-র কাছে যদি আমি কলমটা রাখি আপনারা কি বলবেন প্রিয় ভাই বোন আমার একটু বলেন তো। অনলাইন এবং অফলাইনের যেসব ভাইরা ক্লাস করেন 1966-র দিকে কলম রাখলে আপনাদের কিসের কথা মনে পড়বে? কিসের কথা? দ্রুত বলেন, দ্রুত বলেন। 1966-র দিকে তাকালে আমাদের কিসের কথা মনে পড়বে? ইউনেস্কো এবার রাখেন। ইউনেস্কো অনেক বলছেন, জিকির করা হয়েছে। 1966-তে কি হয়েছে একটু বলেন, কয় দফা? কয় দফা? কামরুন নাহার সুমি আমাদের সাথে যুক্ত আছেন, নাজমুল ভাইয়া যুক্ত আছেন, কিন্তু যুক্ত আছেন ইফাত সুমানা, যুক্ত আছেন কিন্তু শিউলি আক্তার, যুক্ত আছেন কিন্তু হচ্ছে তানবিহা ইসলাম। আচ্ছা, আসপি আক্তার লামিয়া আমাদের সাথে, ইসরাত আফরিন লামিয়া যুক্ত আছেন, কিন্তু এমএসটি পারভিন যুক্ত আছেন। 6 দফা বলতেছে হচ্ছে, তারপর হচ্ছে ফারদিন আহমেদ। যারা এখন পর্যন্ত লাইভ ক্লাসটা নিজেদের আইডিতে শেয়ার করি নাই অথবা বন্ধুদের মাঝে শেয়ার করি নাই, খুব দ্রুত শেয়ার করে দিব প্রিয় ভাই বোন আমার। একটা করে হলেও অন্ততপক্ষে আপনারা শেয়ার দেন। কত কিলোমিটার জায়গা যে দৌড়াই আসছে জানেন জ্যামে পড়ার পরে, এই দৌড়ানোর জন্য হলেও একটা শেয়ার করবেন। 1966-তে 6 দফা। 1966-তে 6 দফা। এই 6 দফাকে বাঙালির মুক্তির কি বলা হয়? বাঙালির মুক্তির সনদ বলা হয়। নার্সিং পরীক্ষায় আসছে 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 যে বাঙালির মুক্তির সনদ বলা হয় কোনটাকে? 6 দফাকে। কিসের সাথে তুলনা করা হয় প্রিয় ভাই বোন আমার? এই 6 দফাটাকে কিসের সাথে তুলনা করা হয়? একটু লাউডলি আগাচ্ছি, কেন আগাচ্ছি এগুলো আপনারা জানেন, এগুলো আপনাদের অনলাইনে অফলাইনে বারবার পড়ানো হয়েছে। আজকে জাস্ট রিভিশন দিয়া যাব, আপনাদের জাস্ট মাথায় আরেকবার হচ্ছে গেঁথে যাবে যে এই জিনিসটা এরকমই ছিল, এটা মনে পড়লে আপনাদের মাথায় গেঁথে যাবে। যার কারণে কিন্তু একটু লাউডলি আগাচ্ছি, একটু তাড়াতাড়ি আগাচ্ছি। আপনাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না, কারণ এগুলো আমাদের পড়া, আমরা জাস্ট এখন রিভিশন দিচ্ছি। ওকে, দ্রুত বলি, ম্যাগনা কাটার সাথে, রাইট। 6 দফাটাকে ম্যাগনা কাটার সাথে তুলনা করা হয়। প্রিয় ভাই বোন আমার, আমরা কি জানি যে 6 দফা দিবসটা কত তারিখে? 6 দফা দিবস কত তারিখে প্রিয় ভাই বোন আমার? 6 দফা দিবসটা কত তারিখে? রাইট, 6 দফা দিবসটা হচ্ছে আমার
7 জুন। কত জুন? 7 জুন। কয় দফা দিবস? 6 দফা দিবস। ওকে প্রিয় ভাই বোন আমার, আমি 1966-র দিকে কলম রাখবো না, আমি কলম রাখবো 1968-তে। 1968-তে কি হয়েছিল? 1968-র হিস্ট্রি আমার থেকে আপনারা ভালো জানেন। সবাই একটু বলেন তো যে 1968-তে বাংলাদেশের কোন হচ্ছে হিস্টোরিক্যাল ঘটনা আছে, একটু সবাই বলেন। 1968 কি হবে? আচ্ছা, আগরতলা ষড়যন্ত্র মামলা। আগরতলা ষড়যন্ত্র মামলা। আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে? 1968-তে। প্রিয় ভাই বোন আমার, 68-র পরে যদি আবার তারিখও আসে, 4টা অপশনই ধরেন 1968, 68 দেয়া, এখন এক্সাক্ট তারিখটা আপনাকে বলতে বলবে, আমরা জানি সেটাও 3 জানুয়ারি। তারিখটা ছিল কত জানুয়ারি? 3 জানুয়ারি। 1968 সালের 3 জানুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলাটা দায়ের করা হয়। আগরতলা ষড়যন্ত্র মামলাটা দায়ের করা হয়। এই মামলাটা কোথায় দায়ের করা হয়েছিল প্রিয় ভাই বোন আমার, বলতে পারবেন? একটু দ্রুত জানাই দেন তো। অনলাইন অফলাইনের ভাই বোনরা যারা নতুন ক্লাস করতেছেন সবাই বলেন যে আগরতলা ষড়যন্ত্র মামলাটা কোথায় দায়ের করা হয়। তাইবা তাসনিম মিথিলা আমাদের সাথে যুক্ত আছেন। আরাফা সানি বলতেছে হচ্ছে ফার্ম গেট। কত কিলো ভাইয়া? অনেক কিলো হাঁটছি। মেহজাবিন মিশু কাছের ছোট বোন যুক্ত আছেন কিন্তু। সিদ্রাতুল মুনতাহার, নুসরাত জাহান, রিয়া, রুবাইয়া পারবিন তিথি যুক্ত আছেন কিন্তু। সানজিদা আক্তার, রিচি, নাস, সাজিয়া আনোয়ার, ওই তো নাম যা বলবো ওইটাই রাইট। আশা মনি, তারপর হচ্ছে আরিনা আহমেদ তৃষা আমাদের সাথে যুক্ত আছেন। মাজরুমা আমাদের সাথে যুক্ত আছেন। সুবর্ণা, সবারটার নাম পড়ে দিয়েছি। অমুক সমুক 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 সমুক, সবাই বলো 3 জানুয়ারি এই মামলাটা দায়ের করা হয়েছিল ঢাকাতে। প্রিয় ভাই বোন আমার, 1968 সালের আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল কতজন? কতবার পরীক্ষা আসছে তার হিসাব নাই। আসামি ছিল কতজন প্রিয় ভাই বোন আমার? আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন? 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 অবশ্যই 35 জন। কতজন? 35 জন। ওকে ফাইন। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নাইলে মোরা রাজস্থানে মিলব কি করে? আমরা অনেক পড়ে এসেছি, এখন আমরা রিভিশন দিচ্ছি, বুঝতে পেরেছেন? সবাই দ্রুত কমেন্ট করবেন। সবার সাথে যুগ প্রতিযোগিতার যুগ, সবাই আগায় যাচ্ছে, আমি কেন পিছিয়ে থাকবো? আপডেট হতে হবে, তাই তো? ওকে, যারা এখন পর্যন্ত একটা শেয়ার করেন নাই প্রিয় ভাই বোন আমার, তাদের জন্য কোনো দোয়া নাই। তারা কোনো সময় ভাইয়া বলে ডাকবাও না, কিছু না, মেসেজও করবা না, ভাইয়া এই প্রশ্নের উত্তরটা একটু বলে দেন, কোনো খাতির নেই তাদের সাথে। 64টা শেয়ার আছে মাত্র, শেয়ারটাকে টেনে 100 করে দিব। শেয়ারটাকে টেনে প্রত্যেকে প্রিয় ভাই বোন আমার, যারা এখন পর্যন্ত ক্লাসটাতে একটা লাইক করে নেই, অবশ্যই লাইক করে দিব। কমেন্ট যখনই করব তখনই হচ্ছে অনেক চাপাচাপি করব। চাপাচাপি করব বলতে হচ্ছে লাভ রিয়েক্ট আছে, লাইক রিয়েক্ট আছে, এই রিয়েক্টগুলো দিব। দেখেন ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশের অবস্থান কোথায় আমরা সবাই জানি প্রিয় ভাই বোন আমার। বাংলাদেশের অবস্থানটা হচ্ছে দক্ষিণ এশিয়াতে। টোটাল এশিয়াতে আমার স্বাধীন রাষ্ট্র আছে 44টা। এই 44টাকে ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে 5টা ভাগে ভাগ করা হয়েছে। যদি প্রশ্ন করা হয় এশিয়াকে ভৌগোলিক অবস্থানের দিক থেকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে ভাগ করা হয়েছে। দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, আর একটা হচ্ছে পশ্চিম এশিয়া। এর মধ্যে দক্ষিণ এশিয়াতে স্বাধীন রাষ্ট্র আছে আমার 8টা। কয়টা? 8টা। এই 8টা রাষ্ট্র মনে রাখার জন্য একটা শর্টকাট টেকনিক বলে দিয়েছিলাম, নিপা এমবিবিএস পরে। ওকে, এই এনে হবে নেপাল, তারপর আইতে হচ্ছে ইন্ডিয়া, পিতে হচ্ছে পাকিস্তান, এতে হচ্ছে আফগানিস্তান, এম এ হচ্ছে মালদ্বীপ, বিতে হচ্ছে বাংলাদেশ, বিতে ভুটান, এস এ শ্রীলঙ্কা। এই 8টা রাষ্ট্রের অবস্থানটা হচ্ছে দক্ষিণ এশিয়ায়। প্রিয় ভাই বোন আমার, এই 8টা রাষ্ট্র মিলে আবার একটা সংগঠন আছে, আপনাদেরকে বলতে হবে সেই সংগঠনটার নাম কি। দক্ষিণ এশিয়াতে তাহসিন ক্লাস করি, আচ্ছা। তারপর হচ্ছে রওশনা আরা মলি আমাদের সাথে যুক্ত আছেন। তারপর হচ্ছে রওশনারা মলি আমাদের সাথে যুক্ত আছেন। আরিফা জান্নাতি যুক্ত আছেন আমাদের সাথে। সৌরভ চন্দ্র আমাদের সাথে যুক্ত আছেন। সুমাই আফরিন যুক্ত আছেন কিন্তু, যুক্ত আছেন রিমা আক্তার, মেহজাবিন। আচ্ছা, এই 8টা রাষ্ট্র মিলে একটা সংগঠন আছে দক্ষিণ এশিয়ার, সংগঠনের নাম হচ্ছে সার। প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে। ওকে ফাইন। পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখি যে আমাদের জন্য কি আছে।
বাংলাদেশের আবহাওয়া কোন প্রকৃতির ভাই? নাতিশীতোষ্ণ বলবেন আপনারা। বাংলাদেশের আবহাওয়াটা কোন প্রকৃতির? নাতিশীতোষ্ণ বলবেন, নাকি ক্রান্তীয় মৌসুমী বলবেন, নাকি সমভাবাপন্ন, নাকি প্রান্তীয় জলবায়ু? কোনটা হবে? সমু বলতেছে ক। আদিবা, তারপর হচ্ছে মেরিন মানহা আমাদের সাথে যুক্ত আছেন কিন্তু, তারপর হচ্ছে মাহিয়া আক্তার মাহি আমাদের সাথে যুক্ত আছেন, তারপর হচ্ছে আরশি আয়াত আমাদের সাথে যুক্ত আছেন, নুসরাত জাহান যুক্ত আছেন, আশামনি আমাদের সাথে যুক্ত আছেন, সমভাবাপন্ন তাইবা তাসনিম মিথিলা যুক্ত আছেন কিন্তু, তুবা তাসফিয়া তান্না যুক্ত আছেন কিন্তু, সাজিয়া আনোয়ার, রুবাইয়া পারভিন তিথি আমাদের সাথে যুক্ত আছেন কিন্তু, আনবিহা যুক্ত আছেন, আসপিয়া মেরিন লামিয়া। সবাই 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 একটু দ্রুত জানাই দিব যারা এখন পর্যন্ত শেয়ার করি নাই। 64টা শেয়ার থেকে 100টা করতে বলেছিলাম। 100 না হওয়ার আগ পর্যন্ত আপনাদের আর থামাথামি নেই, কোনো থামাথামি নেই। 100টা করে তারপর হচ্ছে থামবেন। ওকে, এখন একটু প্রিয় ভাই বোন আমার খেয়াল করেন, প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা কোন প্রকৃতির? প্রিয় ভাই বোন আমার, আমি আগেও বলেছি বাংলাদেশের আবহাওয়াটা হচ্ছে সমভাবাপন্ন। কি হবে? সমভাবাপন্ন। কিন্তু আপনাকে পরীক্ষায় প্রশ্নে আবহাওয়া বলে নাই। প্রশ্নটা একটু ঘুরাইয়া বলবে যে বাংলাদেশের জলবায়ু কোন প্রকৃতির? বাংলাদেশের জলবায়ু কোন প্রকৃতির? আলহামদুলিল্লাহ, সবাই একটু দ্রুত জানাই দিই যে বাংলাদেশের আবহাওয়াটা কোন প্রকৃতির হবে। বাংলাদেশের আবহাওয়াটা সমভাবাপন্ন। যারা নাতিশীতোষ্ণ বলেছি তারা একটু নাতিশীতোষ্ণ বাদ দিয়ে সমভাবাপন্নটা বলবো, আর জলবায়ুটা জানাবো। জলবায়ু কি হবে? বাংলাদেশের জলবায়ুটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। বাংলাদেশের জলবায়ুটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী। সারা পৃথিবীর জলবায়ুটাকে মোট 6টা ভাগে ভাগ করেছে বাংলাদেশের। পৃথিবীতে সারা পৃথিবীর জলবায়ুটাকে 6টা ভাগে ভাগ করা হয়েছে। আর এই জলবায়ুটাকে 6টা ভাগে ভাগ করেছিল কোপেন নামক এক ব্যক্তি। কোপেন নামক এক ব্যক্তি জলবায়ুটাকে 6 ভাগে কে ভাগ করেছেন? কোপেন। ও হচ্ছে কোপাইয়া টোটাল জলবায়ুটাকে 6টা ভাগে ভাগ করেছে, যার মধ্যে ক্রান্তীয় একটা এবং মৌসুমী আরেকটা, সম্পূর্ণ আলাদা আলাদা। 6টার মধ্যে ক্রান্তীয় মৌসুমী এটা হচ্ছে 2টা হচ্ছে নাম আর কি, 6 ভাগের 2 ভাগ হচ্ছে এটা। ক্রান্তীয় বলা হয় যদি কোনো দেশের বাৎসরিক গড় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে। আপনার টোটাল বাৎসরিক যে তাপমাত্রা থাকবে এটাকে হচ্ছে 365 দিয়ে ভাগ করার পর যদি দেখে গড় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের উপরে, সেই দেশের আবহাওয়াটাকে বলা হয় ক্রান্তীয় আবহাওয়া, ক্রান্তীয় জলবায়ু আর কি। সেই দেশের জলবায়ুটা হয় ক্রান্তীয় জলবায়ু। আর মৌসুমী জলবায়ু বলা হয় শীতকালে যেদিক থেকে বায়ু প্রবাহিত হবে, গ্রীষ্মকালে যদি ঠিক তার উল্টো দিক থেকে বায়ু প্রবাহিত হয়, সেই দেশের জলবায়ু হচ্ছে মৌসুমী জলবায়ু। যেহেতু বাংলাদেশের মধ্যে 2টা সিমটমসই বিদ্যমান, এই কারণে বাংলাদেশের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? তাহলে বাংলাদেশের আবহাওয়াটা সমভাবাপন্ন। যদি একান্তই দেখো যে সমভাবাপন্ন অপশনে নাই ভাইয়া, সেই ক্ষেত্রে নাতিশীতোষ্ণের উপরে টিক দিয়ে আসবা, কারণ নার্সিং এ নেগেটিভ মার্কিং নাই, তোমার ক্লোজ যে অপশনটা ওই অপশনটা দাগাই আসতে হবে। ওকে, আর জলবায়ু ক্রান্তীয়। পরবর্তী প্রশ্নটা একটু দেখি প্রিয় ভাই বোন আমার, কি আছে? গ্রিনিশ সময় মানের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত? প্রিয় ভাই বোন আমার, গ্রিনিশ সময় মান যেখান থেকে সময়টাকে নির্ধারণ করা হয়, এই গ্রিনিশ সময় মানের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত? সবাই একটু দ্রুত জানাই দেবা, সবাই একটু দ্রুত। বাৎসরিক গড় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে, রাইট। তারপর হচ্ছে কোপেন। তারপর হচ্ছে ভাই দেখেন আমার ক্লাস থেকে বের হয়ে যেতে বলছে। রাফা সানি না, বের হতে হবে না। মারিয়া জাহান মাহি আমাদের সাথে যুক্ত আছেন, রিমা আক্তার যুক্ত আছেন কিন্তু। আপনারা দ্রুত, আপনারা হচ্ছে যখনই কমেন্টগুলো করবেন তখন হচ্ছে লাভ লাইক রিয়েক্টগুলোতে হচ্ছে অনেক বেশি হচ্ছে ক্লিক করতে থাকবেন। এগুলো উপরে উঠলে কিন্তু ভালো লাগে। এই যে দেখেন এরকম চাপ দিলে ওই যে দেখেন এখান থেকে হচ্ছে এগুলো উঠে, এই যে উঠতেছে। ওকে, তাহলে গ্রিনিশ সময় মানের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য হচ্ছে +6 ঘন্টা, রাইট, 6 ঘন্টা আগে। ওকে,
তাহলে গ্রিনিচ সময় মানের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য হচ্ছে +6 ঘন্টা। পরবর্তী প্রশ্নটা একটু দেখি প্রিয় ভাই বোন আমার, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটা? প্রিয় ভাই বোন আমার, প্রশ্নগুলো এমন ভাবে সাজিয়েছি, যেই টপিকসে ঢুকবো, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেখান থেকে ওই রিলেটেড কি কি প্রশ্ন হতে পারে ওগুলো সব দেখে যাব। একেবারে রিভিশনটা আজকে খুব ভালোভাবে হয়ে যাবে, নেক্সট আর হচ্ছে রিভিশন করতে হবে না। দেখেন, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা জানতে চেয়েছি, অপশনটা এমন ভাবে সাজিয়েছি যে সর্ব উত্তর কেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব একটা প্রশ্নের মধ্যে হচ্ছে শিখে যেতে পারবো, সব একটা প্রশ্নের মধ্যে শিখে যেতে পারবো। না পাইস পাইস মামা, সবাই কি বলতেছি? সবাই বলতেছে আচ্ছা ভাইয়া লাভ উঠাইতেছি, হ্যাঁ উঠাও। আচ্ছা, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা আপনারা কমেন্ট করতে থাকেন। আচ্ছা, কক্সবাজারের সামনে যদি আমরা ধরি, এই কক্সবাজার বাংলাদেশের সর্ব কোন জায়গার জেলা? দিঘি তো আছে 4টা, কয়টা? এখানে উত্তর দেয়া আছে, এরপর হচ্ছে দক্ষিণ ধরেন, এরপর ধরেন পূর্ব, এরপর ধরেন পশ্চিম। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কোনটা, তাহলে কি বলবেন প্রিয় ভাই বোন আমার? বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলার নাম কি? আমরা সবাই জানি যে বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার। নার্সিং পরীক্ষা এটা 3 থেকে 4 বার আসছে, 2016 সাল থেকে পরীক্ষা হয়ে 2023 পর্যন্ত, এর মধ্যে মনে হয় 3 থেকে 4 বার এই সেম প্রশ্নটা রিপিট হয়েছে যে বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলার নাম কি। আমরা সবাই জানি এই কক্সবাজারটা হচ্ছে বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা, এরপর আর কোনো জেলা নাই। এখন দক্ষিণও আসে নাই, উত্তরও আসে নাই, আসছে আমার পূর্ব। আপনারা বলেন তো যে বাংলাদেশের সর্বপূর্বের জেলার নাম কি? আমরা সবাই জানি যে বাংলাদেশের সর্বপূর্বের যে জেলাটা রয়েছে সেটার নাম হচ্ছে বান্দরবন। কিসের বন? বান্দরবন। ওকে, তাহলে সর্বপশ্চিম কোনটা? এখন রইল উত্তর আর হচ্ছে পশ্চিম। আমরা জানি যে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। পঞ্চগড় হচ্ছে সর্ব উত্তর। তাহলে সর্বপশ্চিম কোনটা? অবশ্যই চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা। ওকে, বাংলাদেশের আমের রাজধানী বলা হয় এই চাঁপাইনবাবগঞ্জকে, বলা হয় বাংলাদেশের আমের রাজধানী। বাংলাদেশের আমের রাজধানী বলা হয় চাঁপাইনবাবগঞ্জকে। প্রিয় ভাই বোন আমার, চাঁপাইনবাবগঞ্জ থেকে আর একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের একটা জনপদ ছিল, নাম তার গৌর। এই গৌর জনপদের অংশ ছিল চাঁপাইনবাবগঞ্জ। গৌর জনপদের অংশ ছিল কোনটা? চাঁপাইনবাবগঞ্জ। মনে আছে আপনাদের? যদি প্রশ্ন করি গৌড়ের রাজধানীর নাম কি, পারবেন আপনারা? আমি জানি, করবো না। ওকে, পরেরটা দেখেন, বাংলাদেশের সব থেকে বড় উপজেলা কোনটা? বাংলাদেশের সব থেকে বড় উপজেলা কোনটা? সবাই একটু দ্রুত জানাই দেন প্রিয় ভাই বোন আমার। সব থেকে বড় উপজেলা চাইছে। এখন এখানে যে কয়টা অপশন আছে আমরা সবগুলো পারবো, সবগুলো পারবো। সব থেকে বড় উপজেলা কোনটা বলেন তো? বাংলাদেশের সব থেকে বড় উপজেলা, বারবার পরীক্ষা আসছে, বাংলাদেশের সব থেকে বড় উপজেলার নাম কি? আমরা সবাই জানি এই শ্যামনগরটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় উপজেলা। ওকে, এখন উপজেলা আসে নাই আপনার পরীক্ষায়, উপজেলা আসে নাই, আসছে হচ্ছে জেলা। আপনাকে বলতে বলছে যে বাংলাদেশের সব থেকে বড় জেলা কোনটা, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? ছোট বড় উপজেলা বলে দিলাম, বড় উপজেলা হচ্ছে শ্যামনগর। কিন্তু আপনার পরীক্ষা আসছে বাংলাদেশের সব থেকে বড় জেলা কোনটা? পারবো আমরা? সব থেকে বড় জেলা কোনটা? এই রাঙামাটি, এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় জেলা। প্রশ্ন আসে, বাংলাদেশের একটা জেলা আছে যেই জেলার সাথে 2টা রাষ্ট্রেরই সীমান্ত সংযোগ রয়েছে, সেই জেলার নাম কি? বাংলাদেশের একটা জেলা আছে, নাম তার হচ্ছে রাঙামাটি। এই রাঙামাটির সাথে 2টা দেশের সীমান্ত সংযোগ আছে, ভারত এবং হচ্ছে মিয়ানমার। এই 2টা রাষ্ট্রেরই সীমান্ত সংযোগ আছে। বাংলাদেশের একটা মাত্র জেলা যার সাথে 2টা রাষ্ট্রের সীমান্ত সংযোগ আছে, সেই জেলাটার নাম হচ্ছে রাঙামাটি, যেটা বাংলাদেশের সব থেকে বড় জেলা।
সাজেক থেকে যে জিনিসটা মনে রাখবেন, এই সাজেক হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় ইউনিয়ন। বাংলাদেশের সবথেকে বড় ইউনিয়নের নাম কি? সাজেক। ওকে, পরবর্তীটা একটু দেখি। পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে প্রিয় ভাই বোন আমার, দেখি তো। বাংলাদেশের সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? প্রিয় ভাই বোন আমার, মজার বিষয় হচ্ছে বৃষ্টিপাত থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে কোথায় কি বৃষ্টিপাত হয় না না হয়, কোথায় গরম বেশি পড়ে, কোথায় শীত বেশি পড়ে। রিসেন্টলি এখন আমাদের যে আবহাওয়া, তাতে গরমটা চলে যাবে, শীত আসবে। এখন পরীক্ষায় আপনাদের বিগত সালে বৃষ্টিপাতটাও আসছে, বাংলাদেশের সবথেকে গরমতম জায়গাও আসছে। তো আমরা মোটামুটি যা আছে সবই শিখবো একটা প্রশ্নের মধ্যে। প্রিয় ভাই বোন আমার, দ্রুত অ্যান্সার করেন সবাই। নয়ে কি হবে? সবাই বলতেছে লাল খান, লাল খান, লাল খান। রাইসা আহমেদ সাদিয়া, তারপর হচ্ছে এনি মার্মা আমাদের সাথে যুক্ত আছেন, আশা মনি, নুসরাত জাহান রিয়া যুক্ত আছেন, তাইয়েবা তাসনিম আমাদের সাথে যুক্ত আছেন, জাহিমা আমাদের সাথে কিন্তু যুক্ত আছেন, আরুষি আয়াত যুক্ত আছেন কিন্তু, তারপর হচ্ছে সিদ্রাতুল মুনথা যুক্ত আছেন, সাজিয়া আমাদের সাথে যুক্ত আছেন, পূজা বারোই যুক্ত আছেন, তারপর হচ্ছে শান্তা ইসলাম শারমিন আমাদের সাথে যুক্ত আছেন, তানভিহা ইসলাম যুক্ত আছেন, সুমু 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 আফরিন ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন, সিলেটের লাল খানে। আচ্ছা, প্রশ্নটা ছিল বাংলাদেশের সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? আর আমার ভাই বোনগুলা কিন্তু প্রত্যেকেই সঠিক অ্যান্সার দিয়েছে। সেটা কি দিয়েছি? লাল খান। একটা জিনিস মাথায় রাখবেন, আজকের যে ক্লাসটা যাবে, এই ক্লাসটা যখন শেয়ার করবেন আপনারা উপরে লেখা দিয়েন যে ভাইয়া বলছে আজকের এই ক্লাস থেকে মিনিমাম 4 থেকে 5টা প্রশ্ন হুবহু কমন থাকবে। 4 থেকে 5টা প্রশ্ন এটা লিখে তারপর মানে হচ্ছে শেয়ার করতে পারেন যে ভাইয়া বলছে এখান থেকে 4 থেকে 5টা মার্ক মাস্ট বি থাকবে, কারণ বিগত সালে এর বাইরে প্রশ্ন হয় নাই, এর মধ্যে থেকে প্রশ্ন আসবেই। বাংলাদেশের সবথেকে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালখানে। সিলেটের লালখানে। যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের সবথেকে কম বৃষ্টিপাত হয় কোথায় এবং সবথেকে উষ্ণতম স্থান কোন জায়গাটা, যেখানে সবথেকে বেশি গরম পড়ে, তাহলে কি হবে প্রিয় ভাই বোন আমার? একটু বলেন তো। বৃষ্টিপাত বাদ, বাংলাদেশের সবথেকে উষ্ণতম স্থান মানে সবথেকে বেশি গরম কোথায় এবং সবথেকে কম বৃষ্টিপাত হয়, কম বৃষ্টি হয়। প্রশ্ন হচ্ছে এটা, বাংলাদেশের সবথেকে কম বৃষ্টি হয় কোথায় এবং সবথেকে গরম কোথায়? জানেন আপনারা? দ্রুত অ্যান্সার করে দেন, দ্রুত অ্যান্সার করে দেন। নাটোরের লালপুর। ও তো শুধু শুধু লাল হয় নাই, তাই না? ও নাটোরের, ও শুধু শুধু লাল হয় নাই, ও রোদে পুড়তে পুড়তে লাল, ও রোদে পুড়ে লাল, এই জন্য নাম হয়েছে লালপুর। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এই যে নাটোরের লালপুর, এই লালপুরটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবথেকে উষ্ণতম স্থান, সবথেকে গরম পড়ে এইখানে। আপনি যদি গরম প্রিয় হন তাহলে এইখানে যাইতে পারেন, বাট যদি আপনি শীত প্রিয় হয়, যদি আপনার শীতকালটা প্রিয় হয়, তাহলে আপনারা একটু বলেন তো, বৃষ্টিপাত বাদ, গরম বাদ, বাংলাদেশের মধ্যে সবথেকে শীতলতম স্থান কোনটা? সবথেকে বেশি শীত পড়ে কোথায়? প্রিয় ভাই বোন আমার, দ্রুত অ্যান্সার করবেন। বাংলাদেশের সবথেকে বেশি শীত পড়ে কোথায়? সবথেকে বেশি শীত পড়ে কোথায়? রাইট, শ্রীমঙ্গল। কোথায় মঙ্গল? শ্রীমঙ্গল। এখানে বাংলাদেশের সবথেকে বেশি শীত পড়ে, বাংলাদেশের সবথেকে শীতলতম স্থান। তা আপনি যদি শীত প্রিয় হন তাহলে যাইতে হবে কোথায়? শ্রীমঙ্গলে। আপনি যদি বৃষ্টি বিলাস করতে যান তাহলে যেতে হবে সিলেটের লালখানে। যদি বৃষ্টি বিলাস করতে যান তাহলে সিলেটের লালখান। যদি আপনি শীত প্রিয় হয় তাহলে শ্রীমঙ্গল। যদি আপনি গরম পছন্দ করেন তাহলে নাটোরের লালপুর। কমেন্ট করেন কে কোথায় যাইতে চান, শীত উপভোগ করতে চান নাকি বৃষ্টি নাকি গরম, কোথায় যাবেন, কোথায় যাবেন? ওকে, বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? প্রিয় ভাই বোন আমার, যারা আজকের ক্লাসে এখন পর্যন্ত যুক্ত আছেন, ক্লাসটা শেষ না হওয়া পর্যন্ত কোথাও যাবেন না, বিকজ আজকের হচ্ছে যে কয়টা প্রশ্ন সমাধান করব, একটা প্রশ্ন মানে হচ্ছে 4টা প্রশ্ন। এখানে একটা প্রশ্ন সমাধান করতেছি না, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্ন মিনিমাম সমাধান করতেছি। মানে প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে অ্যানালাইসিস করে 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 তারপর হচ্ছে দিচ্ছি। ওই টপিকস থেকে বিগত সালে যেভাবে প্রশ্ন আসছে এবং কি প্রশ্ন আসতে পারে সব একসাথে শেষ করে যাচ্ছি। এক্সামিনারের দাদারও সাধ্য নাই এর বাইরে থেকে প্রশ্ন আর একটা নিয়ে আসবে। ওকে, স্নেহা দাস যুক্ত আছেন কিন্তু, আনিশা যুক্ত আছেন, হাবিবা আক্তার যুক্ত আছেন কিন্তু। আমি লালপুরে থাকি তাই গরম লাগবে না। ওকে, আপনি সিলেটে চলে যান, শ্রীমঙ্গলে।
তারপর হচ্ছে রওজাতুন নিসা রজনী আমাদের সাথে কিন্তু যুক্ত আছেন, বাবলি আক্তার যুক্ত আছেন, এমএসটি মুন্নি যুক্ত আছেন কিন্তু। মেঘলা আকাশ, তোমার আকাশ কি সবসময় মেঘলাই থাকবে? রোদ তো উঠবে না, রোদ উঠবে না। তারপর হচ্ছে খন্দকার সঞ্জিদা কি শাহনাজ না কি জানো, শাহজানা কি সানজানা মনে হয় যে সানজানা, ওকে সানজানা তুমি হচ্ছে চালাই যাও রাজনৈতিক, আচ্ছা ঠিক আছে। ফোন দিচ্ছে কে যেন, ফোনটা ধরলাম না। আচ্ছা, এখানে প্রশ্ন ছিল বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নেটিক্যাল মাইল? সবাই বলেছে 200 নেটিক্যাল মাইল। তাহলে 200-র সামনে আমি অর্থনৈতিক সমুদ্র সীমা লিখলাম। প্রশ্ন তোমার নাইম ভাইয়া করবে না। সমুদ্র নিয়ে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে অন্য যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, আর যে প্রশ্ন আসবে সেগুলো আমরা শিখে তারপরই হচ্ছে যাব। বুঝতে পেরেছেন? আচ্ছা, কি আসতে পারে? বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা তারা জানবে না, তারা আপনার কাছে জানতে চাবে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নেটিক্যাল মাইল, এটা আপনার কাছে জানতে চাবে। তাহলে বলেন তো যে কি হবে রাজনৈতিক সমুদ্র সীমা? জি আসসালামু আলাইকুম। জি 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 ক্লাসে দাদা। ও মামা, হ্যাঁ ক্লাসে মামা শেষ করে ফোন দিচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে রাজনৈতিক সমুদ্র সীমা কত নেটিক্যাল মাইল সবাই একটু দ্রুত জানাই দেন তো। আমরা সবাই জানি যে রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নেটিক্যাল মাইল। রাজনৈতিক সমুদ্র সীমা 12 নেটিক্যাল মাইল। প্রিয় ভাই বোন আমার, রাষ্ট্রীয় রাজনৈতিক একটাও চায় নাই। আমরা জানি যে পৃথিবীর মধ্যে সব থেকে বড়, সব থেকে দীর্ঘের দিক থেকে, সব থেকে আয়তনে সব থেকে বড় সমুদ্র সৈকতের নাম হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। নাম কি? কক্সবাজার সমুদ্র সৈকত। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে দীর্ঘতম সমুদ্র সৈকত। আপনাদেরকে বলতে হবে এই কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কিলোমিটার। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মধ্যে দৈর্ঘ্যের দিকে সব থেকে আয়তনে বড় হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। আপনাদেরকে বলতে হবে এই কক্সবাজারের সমুদ্র সৈকতের আয়তন কত কিলোমিটার। রাইট, সবাই সঠিক অ্যান্সার করেছেন। 120 কিলোমিটার হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য। বাংলাদেশের আর একটা সমুদ্র সৈকত আছে, নাম তার হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত, যেটা অবস্থিত হচ্ছে পটুয়াখালীতে। আপনাদের নার্সিং পরীক্ষায় যে প্রশ্নটা হয়েছে, কোন জেলার ভৌগোলিক নাম হচ্ছে সাগরকন্যা? কোন জেলার ভৌগোলিক নাম সাগরকন্যা? সাগরকন্যা বলা হয় পটুয়াখালীকে, পটুয়াখালী জেলাকে বলা হয় সাগরকন্যা। আর আমাদের আরেকটা যে সমুদ্র সৈকত কুয়াকাটা, এই কুয়াকাটা সমুদ্র সৈকতের আয়তন হচ্ছে 18 কিলোমিটার। 18 কিলোমিটার, রাইট। তাহলে দেখেন একটা প্রশ্ন থেকে কি কি আমরা শিখলাম। আমাদের মূল প্রশ্নটা ছিল বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নেটিক্যাল মাইল। আমরা জানি যে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 120 নেটিক্যাল মাইল। অর্থনৈতিক আসে নাই, আসবে হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা। কি আসবে? রাজনৈতিক সমুদ্র সীমা আমরা জানি 12 নেটিক্যাল মাইল। এটাও আসবে না, আসবে কি? কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কিলোমিটার? 120 কিলোমিটার। এটা না আসলে যদি আসে কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কিলোমিটার? 18 কিলোমিটার। আচ্ছা ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। পরবর্তী প্রশ্নটা একটু দেখি প্রিয় ভাই বোন আমার। বর্তমান বাংলাদেশের উপজেলার সংখ্যা কতটি? প্রিয় ভাই বোন আমার, বাংলাদেশে বর্তমানের উপজেলার সংখ্যা কতটি? দ্রুত জানাই দিব। আমাগো মনপুরা দক্ষিণ, হাওয়াছি বিচ আছে। আচ্ছা, জুই আক্তার কোথায় তুমি? পূজা বারোই, তারপর হচ্ছে সুমাই আফরিন আমাদের সাথে যুক্ত আছেন কিন্তু। তারপর হচ্ছে খন্দকার শাহজানা, শাহনাজ না জানো কি, খন্দকার বলেই ডাকবো তোমাকে। ওকে, তারপর হচ্ছে দ্রুত 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 একটু জানাই দেওয়ার, যারা এখন পর্যন্ত হচ্ছে ক্লাসটাতে একটা লাভ লাইক রিয়েক্ট দাও নাই, তোমাদের পাশেই কিন্তু রিয়েক্টের বাটনগুলো আছে, রিয়েক্টের বাটনগুলো একটু চেপে দাও, রিয়েক্টের বাটনগুলো একটু চেপে দাও দ্রুত। তাহলে দেখো বর্তমান বাংলাদেশের উপজেলার সংখ্যা আছে কতটি? বর্তমান বাংলাদেশের উপজেলার সংখ্যা কতটি জানাইছি আমরা।
আমরা কি জানাইছি প্রিয় ভাই বোন আমার? উপজেলা জানাইছি। কে যেন বলছে আবার ঘ হবে। এই যে MST মুন্নি বলছে বর্তমান বাংলাদেশে উপজেলার সংখ্যা নাকি হয়। এখানে প্রশ্ন হচ্ছে উপজেলা, এর অ্যান্সার করছে 87,230। 87,230 নাকি? এই যে আরিফা ইসলাম শান্ত, না আফিফা ইসলাম শান্ত বলেছেন হচ্ছে গ হবে, মুন্নি বলেছেন ঘ হবে। না প্রিয় ভাই বোন আমার, এতগুলো উপজেলা বাংলাদেশে হয় নাই। বাংলাদেশের উপজেলা হচ্ছে 4,495টা। বাংলাদেশের উপজেলা হচ্ছে 495টা। আচ্ছা, বাংলাদেশের এখানে হাসাহাসির কিছু নাই। বাংলাদেশের এখন হচ্ছে এটা হচ্ছে বলার কিছু নাই। ওরা বলছে, ওরা এখানে হচ্ছে উপজেলা বলে নাই, ওরা বলছে বাংলাদেশের গ্রামের সংখ্যাটা, যার কারণে হচ্ছে তোমরা বুঝতে ভুল করছো। ওরা গ্রাম বলছে, হাসার কিছু নাই। এখানে সবাই শিখতে আসছি, এটা হচ্ছে মেইন কথা। এখান থেকে শিখবো যাতে পরীক্ষার হলে আমাদের কোনো প্রকার ভুল না হয়। ওকে, তাহলে উপজেলার সংখ্যা 495টা। 64টার সামনে যদি আমি কলম ধরি, 64টা আছে কি বাংলাদেশে? বিভাগ 8টা, এটা জানি সবাই যে বাংলাদেশে বিভাগ আছে 8টা, কিন্তু 64টা আছে কি প্রিয় ভাই বোন আমার? 64টা কি আছে একটু সবাই জানাই দেন যে বাংলাদেশের 64টা কি আছে? 64টা কি? স্বর্ণালী রহমান প্রীতি বলেছেন জেলা 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 জেলা, রাইট। 64টা হচ্ছে জেলা। 495টা যদি হয় উপজেলা। 12টা আমার কি? এই 12টা কি আছে বাংলাদেশে বলেন তো? নার্সিং পরীক্ষায় এই 12 সংখ্যাটা, 495 সংখ্যাটা, এই দুইটা মনে হয় যে মিনিমাম 3-4 বার করে হচ্ছে আসছে। 12টা কি আছে বাংলাদেশে? 12টা কি আছে? 12টা। এখন জেলা বাদ দাও, জেলা অনেক করছো, 64টা 8টা বিভাগ, 64টা জেলা, 495টা উপজেলা, আর 12টা কি? এই যে দেখেন মাহিয়া জাহান মাহি বলেছেন সিটি কর্পোরেশন, রাইট। তাহলে বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা হচ্ছে 12টা। তাহলে একটা প্রশ্ন থেকে আমরা এভাবেই শিখবো। উপজেলা জানতে চাইছি, উপজেলা জানছি, তার সাথে জেলাও জানছি, সিটি কর্পোরেশনও জানছি। এটা হচ্ছে গ্রামের সংখ্যা, বাট গ্রামটা এখন আপডেট হয়ে আরো বেড়েছে, এটা জানলে হবে না, আপডেটটা জানবো, আর গ্রাম আসে না। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখি। বাংলাদেশের মোট স্থল সীমানা কতটুকু? প্রিয় ভাই বোন আমার, বাংলাদেশের স্থল সীমানা, এখানে প্রশ্নটা একটু বুঝছেন আপনারা। বাংলাদেশের মোট সীমানা বলে নাই। বাংলাদেশের মোট সীমানা মানে বাংলাদেশটা যে 4 ও 5টা দিয়ে হচ্ছে ঘেরাও করা, এটাকে বলা হয় সীমানা। এই বাংলাদেশের মোট সীমানা যদি বলতো তাহলে একটা প্রশ্ন হইতো, আর যেহেতু স্থল সীমানাটা বলেছে, তার মানে আমার অ্যান্সার কিন্তু চেঞ্জ হবে। তার মানে আগে আমার প্রশ্ন বুঝতে হবে, তারপর উত্তর করতে হবে। প্রিয় ভাই বোন আমার, দ্রুত অ্যান্সার করবা। বাংলাদেশের মোট স্থল সীমানা কতটুকু? বাংলাদেশের মোট স্থল সীমানা, মাহিয়া জাহান মাহি তাইবা তাসনিম বলেছেন হচ্ছে 427, সিদ্রাতুল মুনতাহা 427, তারপর হচ্ছে সাজিয়া আমাদের সাথে যুক্ত আছেন, বিহাম, তারপর হচ্ছে আরাফা সানি আমাদের সাথে কিন্তু যুক্ত আছেন, তারপর হচ্ছে 427, সাদিয়া ইসলাম বলতেছে 427, রাইট। যদি স্থল সীমানা বলে, আমরা জানি বাংলাদেশের মোট সীমানা আছে কতটুকু বলেন তো? বাংলাদেশের মোট সীমানা আছে স্থল এবং উপকূলীয়, এই দুইটা সীমানা আছে বাংলাদেশের। তাহলে যদি আপনাদেরকে শুধু স্থল না বলে যদি বলতো যে বাংলাদেশের মোট সীমানা আছে কতটুকু, মোট সীমান্ত কতটুকু, তাহলে কি হইতো? বাংলাদেশের মোট সীমান্ত আছে 5138 কিলোমিটার। মোট হচ্ছে কত? 5138 কিলোমিটার, যার মধ্যে স্থল সীমানা আছে 4427 কিলোমিটার। এটা হচ্ছে বাংলাদেশের স্থল সীমানা। এটা কি বাংলাদেশের স্থল। আর উপকূলীয় সীমানা যদি বলে, এই 711 সামনে যদি আমি হাত রাখি, তাহলে আপনারা কি বলতে পারবেন? 711 কিলোমিটার বাংলাদেশের কি সীমানা আছে? 711 কিলোমিটার বাংলাদেশের কি সীমানা আছে? উপকূলীয় সীমানা বা সমুদ্র সীমানা। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের উপকূল অথবা সমুদ্র সীমানা কতটুকু, তাহলে 711 পরীক্ষায় সব থেকে বেশি আসে 271। বলতে পারবেন? এই 271 এর সামনে হাত রাখলে আপনারা কি বলতে পারবেন বলেন? 271 কিলোমিটার জুড়ে আমাদের সীমান্ত আছে কার সাথে? কার সাথে সীমান্ত আছে 271 কিলোমিটার জানেন না আপনারা?
অবশ্যই জানেন 271 কিলোমিটার জুড়ে আমাদের সীমান্ত আছে কাদের সাথে? মিয়ানমারের সাথে। 271 কিলোমিটার। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এই জিনিসটা আমার এইখান থেকে আসে নাই। এটা হচ্ছে কিসের তথ্য? বিজিবির তথ্য। কিন্তু বিজিবির তথ্য না এসে যদি আমাকে মাধ্যমিক ভূগোল বই থেকে বলতে বলে, মাধ্যমিক ভূগোল বই, তাহলে কি হবে একটু বলেন তো? 271-এর জায়গায় 280 কিলোমিটার হবে। কারণ মাধ্যমিক ভূগোল বই বলতেছে যে মিয়ানমারের সাথে আমাদের সীমান্ত আছে 280 কিলোমিটার জুড়ে। ওকে ফাইন, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। বাংলাদেশের সীমান্তবর্তী মোট জেলা কয়টা? প্রিয় ভাই বোন আমার, কত সুন্দর ভাবে যে অপশনগুলো সাজিয়েছি, দেখলেই বুঝতে পারবেন যে এই একটা প্রশ্নের মধ্যে দিয়ে আমরা সব কিছু সমাধান করতে পারবো, সব কিছু সমাধান করতে পারবো। ওকে, মাজরুমা, আমরা কিন্তু সবাই হচ্ছে ইনশাল্লাহ আগে গেছি। সব থেকে সত্যি কথা হচ্ছে আজকের এই লেকচারটা থেকে মিনিমাম 4 থেকে 5টা প্রশ্ন মাসবি পরীক্ষায় থাকবে, এতটুকু নোট করে খাতায় লিখে রাখতে পারেন। কারণ বিগত সালের প্রশ্ন আপনারা যারা অলরেডি ডিপ্লোমার যারা আছেন তারা গাইড পেয়েছেন। বিগত সালের প্রশ্ন আপনাদের একদম এই গাইডটার শেষে বিগত সালের প্রশ্ন দেয়া আছে, আপনারা একটু বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেন তো সাধারণ জ্ঞানে কি প্রশ্ন আসে। ভাইয়া ক্লাসে যতটুকু নোট করবে ওখান থেকে প্রশ্ন আসবে 90%, এতটুকু শিওর থাকেন। আপনাদের এক একটা লেকচার যাবার পরে বিসিএস, ঢাকা ভার্সিটি, অনেক ভার্সিটির প্রশ্ন দেওয়া আছে, এইগুলো সমাধান করবেন, আরও 10% কাভার হয়ে যাবে। তার মানে লেকচার শিটটা শেষ করতে পারলে 100% কমন, এতটুকু মনে রাখবেন। আচ্ছা, বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলার সংখ্যা হচ্ছে 32টা। সবাই বলতেছে 32টা। ওকে রাইট, 32টা রাইট আনসার। কিন্তু বলছে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের সাথে কয়টা জেলা আছে? কাদের সাথে? সীমান্তবর্তী ভারতের সাথে আমাদের কয়টা জেলার সম্পর্ক আছে? কয়টা জেলার সীমান্ত আছে? সবাই একটু দ্রুত জানাই দেন যে ভারতের সাথে আছে কয়টা জেলার সাথে? মোট সীমান্তবর্তী জেলা আমার 32টা। এখন আমি জানি 32টা জেলার মধ্যে আমার হচ্ছে ভারতের সাথে হচ্ছে জেলা সীমান্ত আছে, আর কিছু আছে মিয়ানমারের সাথে। কিছু আছে কি? মিয়ানমারের সাথে। যদি প্রশ্ন করা হয় যে ভারতের সাথে কয়টা জেলার সাথে সীমান্ত সংযোগ রয়েছে, তাহলে কি হবে? 30টা। আর যদি বলে মিয়ানমারের সাথে আছে কয়টা, মিয়ানমারের সাথে কয়টা জেলার সাথে সম্পর্ক আছে, 2টা হবে নাকি 3টা হবে? সবাই একটু সঠিক অ্যান্সারটা জানাই দেন তো, 2টা হবে নাকি 3টা হবে? 2টা হবে নাকি 3টা হবে? এমএসটি পারবেন কয়টা হবে? মিয়ানমারের সাথে কয়টা? সুরাইয়া আক্তার, মিয়ানমারের সাথে কয়টা হবে? আশামনি, কয়টা হবে? অবশ্যই 3টা। মিয়ানমারের সাথে আছে 3টা, ভারতের সাথে আছে 30টা। তাহলে ভাইয়া কেমন হইলো? 33টা হইলো না? না, 33টা কেন হয় নাই? কারণ রাঙামাটি আছে একটা জেলা যার সাথে 2টা রাষ্ট্রেরই হচ্ছে সীমান্ত সংযোগ রয়েছে, যে 2টা জায়গায় জায়গা দখল করছে, এক জায়গা দিয়ে ওরে ঝেড়ে ফেলে দিলে তাহলেই হচ্ছে 32টা হয়ে যাবে। ওকে, তাহলে মিয়ানমারের সাথে কয়টা? অবশ্যই 3টা। ওকে, কুমিল্লার পুরাতন নাম কি ছিল? কুমিল্লার পুরাতন নাম কি ছিল? সবাই একটু দ্রুত জানাই দিবেন কুমিল্লার পুরাতন নাম কি? প্রিয় ভাই বোন আমার, যারা এখন পর্যন্ত ক্লাসটা শেয়ার করি নেই, মাত্র 81টা শেয়ার আছে। 19টা শেয়ার করতে আপনাদের সময় লাগবে না, 17টা শেয়ার লাগে। 19টাও না, 17টা শেয়ার লাগে। সবাই একটু দ্রুত 17টা শেয়ার করে দিই, দ্রুত দ্রুত একটু 17টা শেয়ার করে দিই, ফ্রেন্ডদেরকে একটু জানাই দিই, আর সবাইকে হচ্ছে একটু মেনশন দিই ক্লাসটাতে, সবাইকে একটু মেনশন দিই। যারা এখন পর্যন্ত ক্লাসটাতে হচ্ছে শেয়ার করে নিই, সবাই একটু শেয়ার করে দিই। আধা ঘন্টা রাস্তা দৌড়েছি আপনাদের জন্য, জানেন, রিক্সা ছেড়ে, এত জ্যাম, এই জন্য সঠিক সময় আসতে পারিনি। তারপর হচ্ছে কি মিৎসুহা সাদিয়া, তোমার নাম কি এটাই? ঐশী আলম আমাদের সাথে যুক্ত আছেন। মেঘ বালিকা, মেঘলা আকাশ, জেরিন জাহান, তারপর হচ্ছে রাইসা আহমেদ সাদিয়া যুক্ত আছেন কিন্তু। তারপর হচ্ছে শ্রিয়া রয় আমাদের সাথে যুক্ত আছেন। ইফাত সুমন আমাদের সাথে যুক্ত আছেন। নাসিম যুক্ত আছেন কিন্তু। লামিয়া যুক্ত আছেন কিন্তু। তাইয়েবা তাসনিম মিথিলা যুক্ত আছেন কিন্তু। ঈশিতা আক্তার আমাদের সাথে যুক্ত আছেন। মেহজাবিন মিশ্র যুক্ত আছেন। আরিফা জান্নাতি আমাদের সাথে যুক্ত আছেন কিন্তু। তানিয়া ইসলাম যুক্ত আছেন কিন্তু। তানিয়া, আচ্ছা,
কামরুন নাহার, আনিশা যুক্ত আছেন, জান্নাতুল ঝর্ণা আমাদের সাথে যুক্ত আছেন, আশামণি, সাজিয়া, সবাই। আচ্ছা, আরিনা, তারপর হচ্ছে রিয়ামণি রুমি আমাদের সাথে যুক্ত আছেন। সবাই বলতেছি কি কুমিল্লার পুরাতন নাম হচ্ছে ত্রিপুরা। রাইট, কুমিল্লার পুরাতন নাম হচ্ছে ত্রিপুরা। এটা শিখলাম, এটা শেষ। কুমিল্লা, কুমিল্লা। ওকে, জান্নাতাবাদ, জান্নাতাবাদ না জাহানাবাদ। জান্নাতাবাদ ছিল বাংলাদেশের নাম, দিয়েছিল জান্নাতাবাদ। কিন্তু যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের নাম জান্নাতাবাদ দিয়েছিল হুমায়ুন। আমরা জানি না যে ভারতীয় যে হচ্ছে ছিল ভারতবর্ষের ওই মুঘল সম্রাট, এই যে হুমায়ুন ছিল, এই হুমায়ুন বাংলার নাম দিয়েছিল জান্নাতাবাদ। ওকে, খলিফাবাদ, খলিফাবাদের সামনে রাখলে কার নাম মনে পড়বে? খলিফাবাদ। একটা জিনিস মনে রাখবেন, আপনাদেরকে এটা ক্লিয়ার করে দিয়েছিলাম, আপনাদেরকে এটা ক্লিয়ার করে দিয়েছিলাম। খলিফাবাদ এটা হচ্ছে যশোর, যশোর হচ্ছে খলিফাবাদ। ফার্স্টের ক্লাসে একটু মিস্টেক হয়েছিল, পরবর্তীতে ঠিক করে দিয়েছিলাম। খলিফাবাদ হচ্ছে যশোর। খলিফাতা, আর খলিফাতা যদি বলে খলিফাতা, এইটা বারবার পরীক্ষায় আসে যে খলিফাতাবাদ, খলিফাতাবাদ, তাহলে কি হবে? এটা পরবর্তীতে এক সময় হচ্ছে ঠিক করে দিয়েছিলাম। খলিফাবাদ বললে এটা আমরা সবাই জানি, খলিফাবাদ বললে এখন যশোর। হ্যাঁ, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা, প্রথম শত্রুমুক্ত জেলা এই যশোর। এই যশোরের পুরাতন নাম ছিল খলিফাবাদ। কিন্তু খলিফাতাবাদ যদি বলে তাহলে অবশ্যই হচ্ছে বাগেরহাট। কিসের হাট? বাগেরহাট। এই বাগেরহাটের পুরাতন নাম ছিল খলিফাতাবাদ। আচ্ছা, চন্দ্রদ্বীপের সামনে যদি আপনাদের কলমটা ধরি, আপনারা বলতে পারবেন এই চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? প্রিয় ভাই বোন আমার, চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? চন্দ্রদ্বীপেরটা বলেন। চন্দ্রদ্বীপ, সানজিদা রহমান, চন্দ্রদ্বীপেরটা বলতে হবে। ফাতিমা ইসলাম নদী, চন্দ্রদ্বীপেরটা বলতে হবে। মারজুমা, চন্দ্রদ্বীপেরটা বলেন। নীলিমা, আসসালামু আলাইকুম ভাইয়া, সালাম জানিয়েছেন মাত্র। চন্দ্রদ্বীপ এইটার বর্তমান নাম হচ্ছে বরিশাল। আইতেশাল, যাইতেশাল, মৌগবাড়ি, বরিশাল। কল্লাডা নোয়াইয়া, কি জানো? গেডিডা নোয়াইয়া, মারমু একটা কেনু, এবার জানো কি? মৌগবাড়ি, বরিশাল। আচ্ছা, তাহলে এই বরিশালের পুরাতন নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। কিসের দ্বীপ? চন্দ্রদ্বীপ। ওকে, ফাইন। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম কি? আচ্ছা, এইখান থেকে আরো দুইটা জিনিসের হচ্ছে পুরাতন নাম মনে রাখবেন, যেটা বারবার পরীক্ষা আসে। দুইটা জিনিসের নাম, একটা হচ্ছে সেন্ট মার্টিন। আপনারা বলতে পারবেন সেন্ট মার্টিনের পুরাতন নাম কি? সেন্ট মার্টিন। আর একটা হচ্ছে কক্সবাজার, বারবার পরীক্ষা আসছে। সেন্ট মার্টিনের পুরাতন নাম এটা জানতেই হবে, সেটা হচ্ছে নারিকেল জিঞ্জিরা। নারিকেল জিঞ্জিরা। আর এই কক্সবাজারের পুরাতন নামটা কি? পালঙ্কি। গান তো গাইতে পারেন, পালঙ্কি সাজাইব গো ফুলের দানা দিয়া, না জানো কি? ওকে, তাহলে এই প্রশ্নটার অ্যান্সার করেন সবাই। বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম কি? বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম কি? সবাই সবাই দ্রুত দ্রুত জানাই দিব। বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম কি? প্রিয় ভাই বোন আমার সবাই। আদিবা ইসলাম, রুবাইয়া মিলা, তারপর হচ্ছে জিসা রহমান, জেসি আমাদের সাথে যুক্ত আছেন। কিন্তু সুমো, সুমো বলো কি হবে? আশামণি বলতেছেন নারকেল জিঞ্জিরা। আচ্ছা, রিমা আক্তার আমাদের সাথে যুক্ত আছেন। তারপর হচ্ছে সিদ্ধাতুল মুমতা আমাদের সাথে কিন্তু যুক্ত আছেন। মাহিয়া, মাহিয়া পা, ট্রাক মার্কা, ট্রাক মার্কা 17টা ভোট পাইছে মাত্র। সুরাইয়া আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, ভাইয়া দেখেন না। ইনশিয়া জান্নাত দেখেছি বোন। আর মিনা। আচ্ছা আচ্ছা, তাহলে বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম কি? বরেন্দ্র জাদুঘর। অবস্থানটা কোথায় প্রিয় ভাই বোন আমার? বরেন্দ্র জাদুঘরের অবস্থান কোথায়? দ্রুত বলবেন আপনারা। আপনারা সবাই জানেন, আমি জানি যে এই বরেন্দ্র জাদুঘরটা বাংলাদেশের কোথায় অবস্থিত। দ্রুত জানাই দিবেন। কোথায়? রাজশাহীতে। বরেন্দ্র জাদুঘরটার অবস্থান হচ্ছে রাজশাহীতে। প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে প্রিয় ভাই বোন আমার? দ্রুত জানাবেন, দ্রুত। কারো যেন হচ্ছে কমেন্টস করতে মিস না হয়। কত সালে আমাদের এই বরেন্দ্র জাদুঘরটা প্রতিষ্ঠিত হয়? বলতে পারছি 1910 সালে। এই যে দেখেন রাজীব মন্ডল রাজশাহীরও বললে দিছে অলরেডি যে 1910 সালে
আমাদের এই বরেন্দ্র জাদুঘর, বাংলাদেশের প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয় রাজশাহীতে। প্রিয় ভাই বোন আমার, বাংলাদেশের জাতীয় জাদুঘর অবস্থান কোথায়? বাংলাদেশের জাতীয় জাদুঘর অবস্থান কোথায় আপনারা জানেন? অনলাইন অফলাইন ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্ট জানেন যে বাংলাদেশের জাতীয় জাদুঘরের অবস্থান কোথায়? কোথায়? শাহবাগে। প্রিয় ভাই বোন আমার, আপনারা সবাই জানেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরটা কোথায় অবস্থিত? বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ জাদুঘরটা কোথায় অবস্থিত? কোথায় 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 আপনারা জানেন? সেটা হচ্ছে আগারগাঁও। বাংলাদেশের আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত যদি হয়, এই স্বাধীনতা জাদুঘরের সামনে যদি এই কলমটা রাখি, আপনারা পারবেন আমার বিশ্বাস, কারণ আপনারা এটা পড়েছেন যে বাংলাদেশের স্বাধীনতা জাদুঘর না শুধু স্বাধীনতা জাদুঘর, শিখা চিরন্তন, তারপর হচ্ছে স্বাধীনতা স্তম্ভ, স্বাধীনতা স্তম্ভ, এই সবগুলোর অবস্থানটা হচ্ছে কোথায় প্রিয় ভাই বোন আমার? কোথায়? সোহরাওয়ার্দী উদ্যানে। সোহরাওয়ার্দী উদ্যানে এই তিনটার অবস্থান, যার মধ্যে শিখা চিরন্তন তো কয়েক লাখ বার আসছে, কয়েক হাজার বার আসছে। সোহরাওয়ার্দী উদ্যান। অহনা পাউল ভাবনা আমাদের সাথে যুক্ত আছেন, বলেছেন হচ্ছে কি হবে? সোহরাওয়ার্দী উদ্যান, রাইট। আরমিন আমাদের সাথে যুক্ত আছেন, শারমিন, মুনতাহা, রিক্তি আমাদের সাথে যুক্ত আছেন কিন্তু, তাইবা তাসনিম মিথিলা যুক্ত আছেন, তানিয়া ইসলাম যুক্ত আছেন কিন্তু, তানভিহা, সবাই বলতেছে সোহরাওয়ার্দী উদ্যান হবে, রাইট, সোহরাওয়ার্দী উদ্যান। ওকে, পরবর্তীতে দেখি, বাংলাদেশের সর্বপ্রাচীন জাতি কোনটি? বাংলাদেশের সর্বপ্রাচীন জাতি কোনটি? প্রিয় ভাই বোন আমার, প্রশ্নের দিক থেকে আমরা কমা গেলেও মনে করবেন যে একটা প্রশ্ন থেকে আমরা মিনিমাম 4 থেকে 5টা এমসিকিউ শিখতেছি, মানে ওই রিলেটেড আর যা প্রশ্ন আসতে পারে সবকিছু শিখতেছি। তার মানে আমরা মূলত 16টার কাছাকাছি আসলেও 100-র উপরে এমসিকিউ আমাদের সলভ করা শেষ। বাংলাদেশের সর্বপ্রাচীন জাতির নাম সবাই বলতেছে দিন ইসলাম। দিন আমাদের সাথে যুক্ত আছেন, শানজিদা, ইনশিয়া, রুবাইয়া মিলা যুক্ত আছেন কিন্তু, রিয়ামনি, রুমি যুক্ত আছেন কিন্তু, তারপর হচ্ছে মারজুমা আমাদের সাথে কিন্তু যুক্ত আছেন, বাবলি আক্তার যুক্ত আছেন কিন্তু, দ্রাবিড় বলতেছে। প্রিয় ভাই বোন আমার, বাংলাদেশের সর্বপ্রাচীন জাতি কোনটি যদি বলে যে বাংলাদেশের সর্বপ্রাচীন জাতি কোনটি, তাহলে অবশ্যই দ্রাবিড়, রাইট। বাংলাদেশের সর্বপ্রাচীন জাতির নাম কি? দ্রাবিড়। কিন্তু মনে রাখবেন, আমরা এই দ্রাবিড় জাতি গোষ্ঠী থেকে হচ্ছে গড়ে উঠি নাই। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের প্রধান অংশ, বাঙালিদের প্রধান অংশ গড়ে উঠেছে কোন জাতিগোষ্ঠী থেকে? বাঙালিদের প্রধান অংশটা গড়ে উঠেছে কোন জাতিগোষ্ঠী থেকে? তখন আর দ্রাবিড় বললে হবে না। ওরা প্রাচীন ঠিক আছে, কিন্তু বাঙালিদের প্রধান অংশ ওদের থেকে গড়ে ওঠে নাই। বাঙালিদের প্রধান অংশ গড়ে উঠেছে কোথা থেকে? প্রিয় ভাই বোন আমার, আপনারা জানেন, তাড়াতাড়ি বলেন। বাঙালিদের প্রধান অংশ গড়ে উঠেছে কোন জাতিগোষ্ঠী থেকে? বলেন না কেন, দ্রুত, আমার আগে। কি নাম নিছেন ভাই? উচ্চারণ করতে পারে না। হ্যাঁ, এটাই। তারপর হচ্ছে দিন ইসলাম। দিন আমাদের সাথে যুক্ত আছেন, ইফসাত সুমনা যুক্ত আছেন, অহনা পাউল ভাবনা বলেছেন অস্ট্রিক হবে। তারপর হচ্ছে কায়রা ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন, নীলিমা বলতেছে হচ্ছে অস্ট্রিক হবে। সবাই বলতেছে অস্ট্রিক, আনিশা বলতেছে কিন্তু অস্ট্রিক হবে। আচ্ছা, ইফসাত সুমনা, মৌবারই আমাদের সাথে যুক্ত আছেন, প্রধান অংশ। তারপর হচ্ছে তুবা, তাসফিয়া, তান্না যুক্ত আছেন কিন্তু আমাদের সাথে, সবাই বলছে অস্ট্রিক, রাইট। বাঙালিদের প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে। কিন্তু কিছু প্রশ্ন আসে নাই। প্রশ্ন আসছে বাঙালিদেরকে কি জাতি বলা হয়? বাঙালিদের কি জাতি বলা হয়, বা বাঙালিদের জাতি হিসেবে কি নামে পরিচিত? সবাই একটু বলেন তো, বাঙালিদেরকে কি জাতি বলা হয়? সবাই জানি শঙ্কর। বাঙালিদেরকে বলা হয় কয়কর? শঙ্কর। তাহলে মনে রাখেন, এই প্রশ্নটা থেকে যা যা জানলাম, বাংলাদেশের সর্বপ্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড়। বাঙালিদের প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে। বাঙালিদেরকে বলা হয় শঙ্কর জাতি। কি জাতি বলা হয়? শঙ্কর জাতি, রাইট। ওকে, ফাইন। পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখি। কুমিল্লা নোয়াখালী প্রাচীন কোন জনপদের অংশ ছিল? জনপদের অংশ করে দেব ধ্বংস।
জনপদ থেকে যে যে প্রশ্ন আসে সব একটা প্রশ্নের মধ্যে হচ্ছে শেষ করে দিব। জনপদ থেকে একটা প্রশ্নে তাড়াতাড়ি। এতক্ষণে পারছি সুমু 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 অহনাপল ভাবনা বলতেছে, শঙ্কর, হাবিবা আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, সাবিয়া খাতুন আমাদের সাথে যুক্ত আছেন, তারপর হচ্ছে কায়নাত রহমান কথা আমাদের সাথে যুক্ত আছেন, তারপর হচ্ছে মুনিয়া আমাদের সাথে যুক্ত আছেন, আশামণি যুক্ত আছেন, নুসরাত জাহান রিয়া আমাদের সাথে যুক্ত আছেন, সিদ্ধাতুল মুনতা যুক্ত আছেন, তারপর হচ্ছে তাইয়েবা তাসনিম মিথিলা আমাদের সাথে যুক্ত আছেন, মাহি নীলিমা সুরাইয়া আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, নুসরাত জাহান কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন, সবাই আমাদের সাথে যুক্ত আছে। প্রিয় ভাই বোন আমার সবাই একটু দ্রুত জানাই দিব, দ্রুত দ্রুত দ্রুত। প্রিয় ভাই বোন আমার আফরিন ইসলাম সমতট আমি আছি, জাহিদ হাসান তুমি আছো, মেঘছো আকাশ বলতেছে সমতট। প্রিয় ভাই বোন আমার আমি প্রশ্ন ধরবো, আপনারা বলবেন কুমিল্লা নোয়াখালী প্রাচীন কোন জনপদের অংশ ছিল? সমতট। এটা বাদ, এটা শেষ করলাম। এটাই আছে কুমিল্লা এবং হচ্ছে নোয়াখালী। প্রশ্ন ধরছি আমি হরিকেলে, আপনারা বলবেন হরিকেলের মধ্যে কারা কারা ছিল? বাংলাদেশের প্রাচীন জনপদ হরিকেল। এই হরিকেলে বাংলাদেশের কোন কোন বিভাগ ছিল? একটু দ্রুত বলেন। হরিকেল কয়কেল? হরিকেলে কারা কারা ছিল? স্নেহা দাস, এমএসটি পারভিন আমাদের সাথে কিন্তু যুক্ত আছেন, ইশরাত জাহান, ওয়াচিং থাকলে হবে না, এমডি জাকারিয়া বলছে হচ্ছে সমতট না, এবার হরিকেল। এবার আলোচ্য বিষয় হরিকেল। হরিকেলে কারা কারা আছে? যদি বলে বাংলাদেশের সিলেট এবং হচ্ছে চট্টগ্রাম প্রাচীন কোন জনপদের অংশ ছিল, তাহলে অবশ্যই হরিকেল। হরিকেলে ছিল সিলেট, চট্টগ্রাম, সমতটে ছিল হচ্ছে কুমিল্লা, নোয়াখালী। প্রিয় ভাই বোন আমার বঙ্গে কারা ছিল? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা বারবার পরীক্ষায় আসছে। বৃহত্তম ঢাকা জেলা, যেটাকে আপনাদের প্রাণকেন্দ্র বলেন, এই ঢাকা জেলা প্রাচীন কোন জনপদের অংশ ছিল? ঢাকা জেলাটা প্রাচীন কোন জনপদের অংশ ছিল? তাহলে ঢাকা ছিল হচ্ছে বঙ্গে। ঢাকা ছিল কোথায়? বঙ্গে। রাইট, সবাই বলতেছে ঢাকা 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 ঢাকা। গৌরতে ছিল বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ গৌর। আচ্ছা, গৌড়ের রাজধানীর নামটা কি আমরা জানি? গৌড়ের রাজধানীর নামটা আমরা জানি না? জানি। গৌড়ের রাজধানীর নামটা অনেক সুন্দর, সেটা কি? কর্ণসুবর্ণ। এটা হচ্ছে গৌড়ের রাজধানী। কিন্তু গৌড়ের একজন স্বাধীন রাজা ছিল। এই গৌড়ের একজন আবার স্বাধীন রাজা ছিল, রাজাটার নাম কি বলতে পারবেন? গৌড়ের একজন স্বাধীন রাজা ছিল। এই রাজাটার নাম ছিল রাজা শশাঙ্ক। উনি হচ্ছে গৌড়ের স্বাধীন রাজা এবং বাংলাদেশের প্রথম স্বাধীন রাজা বলা হয় বা নরপতি বলা হয়। ওকে, তাহলে দেখেন আমরা একটা প্রশ্ন দিয়ে কি কি শিখলাম প্রিয় ভাই বোন আমার। হরিকেল আমরা জানি, চট্টগ্রাম ছিল, কারা কারা ছিল? চট্টগ্রাম এবং হচ্ছে সিলেট। সমতট কারা কারা ছিল? কুমিল্লা ছিল এবং হচ্ছে নোয়াখালী, এরা ছিল সমতটে। বঙ্গে ছিল হচ্ছে ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে গৌর নদী, গৌড়ের মধ্যে ছিল। গৌড়ের স্বাধীন রাজা ছিল, রাজার নাম ছিল হচ্ছে শশাঙ্ক। ওকে ফাইন। পরবর্তী প্রশ্নটা একটু দেখি আমরা। ইবনে বাতুতা কার শাসনামলে বাংলায় এসেছিল? প্রিয় ভাই বোন আমার কমেন্ট করি, মশাই খায় আহারে আমার বোন। ফাতেমা ইসলাম নদী মশাই খাইয়ে গেলে মোরে আগে কমেন্ট করতে যে। আচ্ছা, ফাতেমা ইসলাম নদী পড়ে দিয়েছে জান্নাতুল। তারপর হচ্ছে আমাদের সাথে যুক্ত আছেন জাহিদ হাসান, সৌরভ চন্দ্র আমাদের সাথে যুক্ত আছেন, আল আমিন ইসলাম যুক্ত আছেন কিন্তু, তানিয়া ইসলাম যুক্ত আছেন, হাফসানা রুমা যুক্ত আছেন কিন্তু, দিন ইসলাম যুক্ত আছেন, শান্তা ইসলাম, শারমিন আমাদের সাথে যুক্ত আছেন, রুমা আক্তার যুক্ত আছেন, আশামণি আমাদের সাথে যুক্ত আছেন। সবাই একটু দ্রুত জানাই দিব। 3 জন পরিবেরাজক, প্রিয় ভাই বোন আমার 3 জন পরিবেরাজক থেকে বারবার ঘুরাই ফিরে প্রশ্ন আসে। এই প্রশ্নটা আপনাদের নার্সিং পরীক্ষায় আসছে। এছাড়া আর যে জিনিসটা আপনাদেরকে জানতে হবে, ইবনে বাতুতা 1, উনি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পরিবেরাজকের মধ্যে। এরপরে মনে রাখবেন হচ্ছে ফাহিয়েন। আর একজনের নাম মনে রাখবেন হিয়েন সাং। এখন মনে রাখবেন এই ইবনে বাতুতা
ওনার বাসা হচ্ছে মরক্কো। ওনার বাসা কোথায়? মরক্কো। আর ফা হিয়েন হিয়েন সাং এই দুইজনের বাসাই হচ্ছে চীনে। কোথায়? এই দুইজনের বাসাই হচ্ছে চীনে। নাম শুনলে বোঝেন না? ফা হিয়েন হিয়েন সাং দুইটাই হচ্ছে চীনে। ইবনে বাতুতা উনি বাংলায় এসেছিল ফখরুদ্দিন মোবারক শাহের আমলে। তাহলে এই লিখলাম হচ্ছে বাতুতা। বাতুতা হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ। আপনাদেরকে বলতে হবে এই ফা হিয়েন চীনা পরিব্রাজক বাংলা আসে কার শাসনামলে? যদি না জানেন তাও একটা আন্দাজে মারেন, না জানলেও একটা আন্দাজে বলেন ফা হিয়েন কার শাসনামলে বাংলায় এসেছিল। গাইড কি দিবে নাকি আমাদের কিনতে হবে? যারা অনলাইনে আছেন তাদের গাইড হচ্ছে কিনে নিতে হবে। অলরেডি শিট সবাইকেই হচ্ছে পাঠানো হয়ে গেছে। অনলাইনে গাইড দেওয়া হয় না, অনলাইনে হচ্ছে প্রত্যেক সাবজেক্টের জন্য আমাদের যে লেকচার শিট সেগুলো কিন্তু আপনাদের হাতে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। ওকে, আর অফলাইনে যারা আছেন তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে শান্তা ইসলাম সবাই বলতেছে হচ্ছে গোপাল না, নুসরাত জাহান রিয়া গোপাল না। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এসেছিল ফা হিয়েন। ফা হিয়েন এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। যদি প্রশ্ন করা হয় ফা হিয়েন বাংলায় আসে কার শাসন আমলে, তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। আর যদি হিয়েন সাং আসে, হিয়েন সাং উনিও হচ্ছে চীনা পরিব্রাজক, উনি বাংলায় এসেছিল হর্ষবর্ধনের আমলে। কার আমলে? হর্ষবর্ধনের আমলে। তাহলে প্রিয় ভাই বোন আমার, পরিব্রাজকের নাম মনে রাখতে হবে কয়টা? পরিব্রাজক লাগবে 3টা। ইবনে বাতুতা মরক্কোর পর্যটক, উনি বাংলায় এসেছিল ফখরুদ্দিন মোবারক শাহের আমলে। যদি ইবনে বাতুতা না এসে আপনাকে যদি বলে ফা হিয়েন কার শাসনামলে বাংলায় এসেছিল, তাহলে আপনি বলতে পারবেন যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এসেছিল। ফা হিয়েন কোন দেশের পর্যটক ছিল? উনি চীনা পর্যটক ছিল। ওকে, এটা যদি বাদ দিয়ে এটা না এসে যদি বলে হিয়েন সাং, হিয়েন সাং কার শাসনামলে বাংলায় এসেছিল, আপনি বলতে পারবেন হর্ষবর্ধনের আমলে এসেছিল। বুঝতে পেরেছেন? আর যদি বলে বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কেটা, তাহলে হচ্ছে গোপাল। উনি কি পাল বংশের প্রতিষ্ঠাতা। ওকে ওকে, পরবর্তী প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল কত নাম্বার সেক্টরের অধীনে? আলিম বলো। ক্লাস নিচ্ছি। হ্যাঁ, খাবার একটা আইনে রাখো রুমে। নাইম রে বলো। ওকে, তাহলে দেখো মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নাম্বার সেক্টরের অধীনে ছিল? প্রিয় ভাই বোন আমার সবাই একটু দ্রুত জানাই দাও। মুজিবনগর যেখানে হচ্ছে বাংলাদেশের প্রথম সরকারটা হচ্ছে গঠিত হয়েছিল, বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকার যেই জায়গাটাতে গঠিত হয়েছিল সেই জায়গাটা কত নাম্বার সেক্টরের অধীনে ছিল? 8 নাম্বার সেক্টরের অধীনে ছিল। মুনিয়ামণি তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি বলেছো যে বাংলা গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। থ্যাংক ইউ। ওকে, তাহলে মুজিবনগর 8 নাম্বার, মুজিবনগর 8 নাম্বার সেক্টরের অধীনে। সবাই পারছি আমরা আলহামদুলিল্লাহ। কিন্তু মুজিবনগর পরীক্ষায় আসে নাই প্রিয় ভাই বোন আমার। পরীক্ষায় আসছে মুক্তিযুদ্ধের সময় ঢাকা কয় নাম্বার সেক্টরের অধীনে ছিল। প্রশ্নে আসছে এইটা যে ঢাকা কত নাম্বার সেক্টরের অধীনে ছিল। কয় নাম্বার হবে প্রিয় ভাই বোন আমার? ভাই হারাই গেছে। কয় নাম্বার সেক্টরের অধীনে ছিল? কয় নাম্বার সেক্টরের অধীনে ছিল? কয় নাম্বার সেক্টরে? জিসা রহমান জিসা, মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা কয় নাম্বার সেক্টরের অধীনে ছিল? আমরা সবাই জানি প্রিয় ভাই বোন আমার যে ঢাকাটা ছিল কয় নাম্বার সেক্টরে? 2 নাম্বার সেক্টরে। রাইট। তাহলে এখানে হচ্ছে কি লিখে দিলাম? ঢাকা। ঢাকা 2 নাম্বার। কিন্তু পরীক্ষায় ঢাকাও আসে নাই, পরীক্ষা আসছে মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কত নাম্বার সেক্টরের অধীনে ছিল। একটু দ্রুত জানাই দি প্রিয় ভাই বোন আমার, চট্টগ্রাম কত নাম্বার সেক্টরের অধীনে ছিল? রাবেয়া ইসলাম কাছের ছোট বোন, আর মিনা আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, মুনি আমাদের সাথে যুক্ত আছেন, সিদ্ধাতুল মুনতা যুক্ত আছেন, আরমিনা আক্তার যুক্ত আছেন, নুসরাত জাহান বলেছেন নৌপথ 10 নাম্বার। নৌপথ জিজ্ঞেস করি নাই, 1 নাম্বার সেক্টরে কারা কারা ছিল প্রিয় ভাই বোন আমার দ্রুত জানাই দাও। কমেন্টস নিয়ে লাভ দিয়া পড়ো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো কয় নাম্বার সেক্টরের অধীনে ছিল? কয় নাম্বার? 1 নাম্বার। তাহলে 1 নাম্বারের সামনে লিখলাম চট্টগ্রাম।
যেদিন মহান মুক্তিযুদ্ধ পড়াইছি ওদিনই বলছি 1, 2, 8, 10 এইটাই হচ্ছে বারবার ঘুরাই ফিরাই পরীক্ষায় প্রশ্ন আসছে, আর বাদবাকি যেগুলো আছে তাও আমরা জানি। ওকে, এগুলা কিচ্ছু আসে নাই, এগুলা কিচ্ছু আসে না। বারবার পরীক্ষা আসে মহান মুক্তিযুদ্ধের সময় নৌপথ ছিল কত নাম্বার সেক্টর? প্রিয় ভাই বোন আমার, নৌপথ ছিল কত নাম্বার সেক্টর একটু বলেন তো? নৌপথ ছিল কত নাম্বার? ওকে, 10 নাম্বার সেক্টরটা ছিল নৌপথ। তাহলে দেখেন একটা প্রশ্ন সমাধান করতে গেলে আমরা কতগুলো প্রশ্ন সমাধান করে ফেলতেছি, কতগুলো ফারজানা ইসলাম, কতগুলো সমাধান করতেছি। অজানা মন, এখনো তোমার মন যদি অজানা থাকে আমি আর কবে জানতে পারবো? দ্রুত তোমার আসল নাম বলে দিবা। সামিরা আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, শান্তা ইসলাম যুক্ত আছেন, রিমা আক্তার যুক্ত আছেন, কিন্তু তারপর হচ্ছে সিরাজুম মুনির আমাদের সাথে যুক্ত আছেন, দিন ইসলাম দিন বলতেছে হচ্ছে 10 নাম্বার সেক্টর। তার প্রিয় ভাই বোন আমার, মহান মুক্তিযুদ্ধের সময় 2 ছিল ঢাকা, 10 ছিল নৌপথ, 8 ছিল মুজিবনগর, 1 ছিল চট্টগ্রাম যেটাকে বাণিজ্যিক রাজধানী বলা হয়। আচ্ছা, আপনারা শুধু একটা বাইর থেকে জিজ্ঞেস করতেছি, 7 নাম্বার সেক্টরে বাংলাদেশের কোন বিভাগ ছিল? মহান মুক্তিযুদ্ধের সময় 7 নাম্বার সেক্টরে কোন বিভাগ ছিল? দ্রুত জানাই দেন, দ্রুত 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 জানাই দেন। ফারিয়া ইসলাম, কামরুন নাহার, নাজমুল ঈশান স্যার সর্বপ্রথম কোন পর্যটক বাংলায় এসেছিলেন? আচ্ছা, সর্বপ্রথম কোন পর্যটক বাংলায় এসেছিলেন? ফাহিয়েন অবশ্যই না, আপনার হচ্ছে হর্ষবর্ধনের আমলে যেহেতু এসেছিল। ফখরুদ্দিন মোবারক শাহের আমলে এসেছিল হচ্ছে ইবনে বাতুতা। হিয়েন সাং আর একটা হচ্ছে পর্যটক আছে, উনি হচ্ছে চীনা পরিব্রাজক, ওনার নাম হচ্ছে তোমার হিয়েন সাং না, হিয়েন সাং ইবনে বাতুতা, মাহুয়ান নামক একটা হচ্ছে পর্যটক ছিল। আশামনি আমাদের সাথে যুক্ত আছেন, মাহিয়া ইসলাম মাহি আমাদের সাথে যুক্ত আছেন, তারপর হচ্ছে সাজিয়া আনোয়ার রিচি আমাদের সাথে হচ্ছে যুক্ত আছেন, বলতেছে হচ্ছে রাজশাহী, রাইট, তার নাম এনে সাথে ছিল হচ্ছে রাজশাহী। ওকে, মুক্তিযুদ্ধ অবদানের জন্য লাস্ট অন, আজকে হচ্ছে আর বেশি হচ্ছে করব না, লাস্ট প্রশ্ন দেখি, এরপরে কি কোনো প্রশ্ন আছে? এরপরে আসে মহানমুক্তিযুদ্ধ অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য অপারেশন, উপজাতির মধ্যে আছে বীর বিক্রম, তারপর হচ্ছে ফোর্স, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র, মুজিবনগর সরকার, মুজিবনগর স্মৃতিস্তম্ভ, মুজিবনগর কৃষি, কি আছে একটু দেখি, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের ঐতিহাসিক 7ই মাসের ভাষণ। ওকে, পরে দেখবো ওগুলো। হ্যাঁ, প্রিয় ভাই বোন আমার, মহান মুক্তিযুদ্ধের সময় মহান মুক্তিযুদ্ধ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধি দেওয়া হয়েছিল? সবাই একটু দ্রুত জানাই দেন। সবাই বলতেছে 67 জন, 67 জন, 67 জন। সবাই কি 67 জন বলতেছি প্রিয় ভাই বোন আমার? 67 জন। আচ্ছা, সবাই একটু 67 জন বলবো, সবাই 67 জন বলবো। মহান মুক্তিযুদ্ধের সময় বীর উত্তম যদি 67 জন হয়, তাহলে 7 জন কি ছিল? 7 জন কি ছিল প্রিয় ভাই বোন আমার? 7 জনের সামনে কি হবে? যদি বলা হয় 7 জন কি ছিল, তাহলে বীর শ্রেষ্ঠ। বীর শ্রেষ্ঠ ছিল কতজন? 7 জন। 67 জন আপনারা বলতেছেন বীর উত্তম। বীর উত্তমের সংখ্যা কতজন? 67 জন। প্রিয় ভাই বোন আমার, 174 জন কি ছিল বলেন? মহান মুক্তিযুদ্ধ অবদানের জন্য 174 জনকে কি উপাধি দেয়া হয়েছে? সবাই একটু দ্রুত জানাই দিবেন। সাজিয়া, বীর শ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 67 জন। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে 174টা কি উপাধি দিয়েছিলাম? বীর বিক্রম। তাহলে বাংলাদেশে বীর বিক্রমের সংখ্যা হচ্ছে 174 জন। কিন্তু বীর বিক্রমও নাচে, আপনাদের কাছে যদি জানতে চায় বীর প্রতীকের সংখ্যা কতজন? বীর প্রতীক, প্রিয় ভাই বোন আমার, মহান মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীর প্রতীক উপাধি দিয়েছি কতজনকে? বীর প্রতীক উপাধি দিয়েছি কতজনকে প্রিয় ভাই বোন আমার? কতজনকে দিয়েছি সবাই একটু দ্রুত জানাই দিবেন। বীর প্রতীক নুসরাত জাহান রিয়া বলতেছে 424 জন। ইনশিয়া জান্নাত আমাদের সাথে যুক্ত আছেন। সামিরা, রিয়ামনি রুমি আমাদের সাথে যুক্ত আছেন 424। জেসমিন আক্তার বলতেছে 424। সিদ্রাতুল মুনতা বলতেছে 424। তাহলে 424 জন কি প্রিয় ভাই বোন আমার? বীর প্রতীক, বীর প্রতীক। এখন
কথা হচ্ছে এই বীর বিক্রম খেতাবপ্রাপ্ত একজন উপজাতি আছে, একজন উপজাতি আছে, তার নাম কি? বারবার পরীক্ষা আসছে, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত একমাত্র উপজাতির নাম কি? প্রিয় ভাই বোন আমার, আমরা সবাই জানি বীর শ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম হচ্ছে 67 জন, বীর বিক্রম হচ্ছে 174 জন, বীর প্রতীক হচ্ছে 424 জন। এই বীর বিক্রমের মধ্যে একজন উপজাতি আছে, তার নাম কি? উপজাতি, তার নাম কি? ইউকেচিং মারমা। নাম কি? ইউকেচিং মারমা। উনি কোন উপজাতির ছিল? মারমা উপজাতির ছিল। এই বীর প্রতীক 424 জনের মধ্যে একমাত্র নারী উপজাতি, একমাত্র নারী উপজাতি, ওনার নাম কি? একমাত্র নারী উপজাতি, তার নাম কি প্রিয় ভাই বোন আমার? নারী উপজাতির নাম কি? সবাই বলতেছে কাকুন বিবি। আরে বাবা, কাকুন বিবি তো বীর প্রতীক উপাধি পাইছে। তোমাদেরকে বলা ছিল বীর বিক্রম খেতাবপ্রাপ্ত একজন উপজাতি আছে, তার নাম হচ্ছে ইউকেচিং মারমা, তার নাম হচ্ছে ইউকেচিং মারমা, ইউকেচিং মারমা। আর 424-এর মধ্যে বীর প্রতীকের মধ্যে হচ্ছে আছে কি? একজন নারী, ওনার নাম হচ্ছে কাকুন বিবি। এই কাকুন বিবি কি নামে পরিচিত ছিল? কাকুন বিবির উপাধি কি? প্রিয় ভাই বোন আমার, যারা আপনারা জানেন, কোনো অপশন নাই, কাকুন বিবির উপাধি কি বলেন? আপনারা পারবেন, অবশ্যই পারবেন, আমার বিশ্বাস পারবেন। কাকুন বিবির উপাধিটা কি ছিল? কাকুন বিবির উপাধি কি ছিল প্রিয় ভাই বোন আমার? কাকুন বিবির উপাধি কি ছিল বলতে পারবেন? কাকুন বিবির উপাধি ছিল মুক্তি বেটি। বারবার পরীক্ষায় আসছে, মুক্তি বেটি কার উপাধি ছিল? কাকুন বিবির। যদি প্রশ্ন করা হয় কাকুন বিবি কোন সম্প্রদায়ের ছিল, কাকুন বিবি কোন সম্প্রদায়ের? প্রিয় ভাই বোন আমার, এই কাকুন বিবি কোন সম্প্রদায়ের? কোন সম্প্রদায়ের প্রিয় ভাই বোন আমার? কাকুন বিবি উনি কোন সম্প্রদায়ের ছিল বলতে পারবেন? যারা এখন পর্যন্ত ক্লাসটাতে একটা লাভ রিয়েক্ট পর্যন্ত দেই নাই, কিপটামি করতেছি, প্রত্যেকে ক্লাসটাতে একটা হলেও লাভ রিয়েক্ট দিব, এখন দিব। যারা এতক্ষণ পর্যন্ত দেই নেই, এখন দিব লাভ রিয়েক্টটা, দেরি হয় না যেন, দ্রুত। তাহলে সবাই একটু জানাই দাও, কোন সম্প্রদায়ের ছিল? খাসিয়া সম্প্রদায়ের ছিল, খাসিয়া। তাহলে কাকুন বিবি কোন সম্প্রদায়ের ছিল? খাসিয়া সম্প্রদায়ের ছিল। প্রিয় ভাই বোন আমার, এখানে আরো কিছু প্রশ্ন আছে, যেহেতু হচ্ছে সময় বেশি হয়ে যাচ্ছে, তোমরাও ধৈর্যহারা হয়ে যাচ্ছ, খাবার দাবার খাবা, তারপর হচ্ছে আরো অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক প্রশ্ন এখন পর্যন্ত হচ্ছে করি না, এগুলো হচ্ছে আস্তে আস্তে শেষ করবা। সব থেকে বড় কথা হচ্ছে এই যে প্রশ্নগুলো পড়ানো হয়, তোমাদের নার্সিং প্রশ্নগুলো যদি তোমরা সমাধান করো, তাহলেই তোমরা বুঝতে পারবা আসলে ভাইয়া কোনগুলো পড়াচ্ছে আর এই প্রশ্নগুলো কেন বেশি পড়াচ্ছে, কারণ এইগুলাই কেন বেশি ফোকাস করতেছে, এইগুলো একটু হচ্ছে দেখবা। তোমাদের বেসিক নলেজ থেকে বেশি প্রশ্ন আসে, আমাদের বেসিকটা সম্পূর্ণ ক্লিয়ার থাকতে হবে। আর ক্লাস কেমন লাগে সেটা তো অবশ্যই জানাবা, যে ভাইয়া ক্লাস হচ্ছে ভালো লাগে মোটামুটি, বা খারাপ লাগে, বা এইভাবে হচ্ছে পড়াইলে বেশি ভালো হয়। ক্ষুধা লাগছে ভাই, তাড়াতাড়ি করুন। হ্যাঁ, ক্ষুধা লাগছে, আমরাও বুঝতে পেরেছি। সংবিধান পড়াইতেন ভাইয়া, এগুলো মনে থাকে না। সংবিধান হচ্ছে আছে, সংবিধান পরে পড়াই দিব ইনশাল্লাহ, সবই আছে, আস্তে আস্তে হচ্ছে সব সমাধান করব ইনশাল্লাহ। সাধারণ জ্ঞান নিয়ে হচ্ছে বেশি হচ্ছে তোমাদের খাইতে হবে না। ফারজান আক্তার ঝর্ণা বলেছেন আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে ক্লাস। তারপর হচ্ছে কি আলবিদা কে হচ্ছে আফরিন মৌ হচ্ছে করেছে। আমেনা বলেছেন ভালো লাগে ক্লাস, থ্যাংক ইউ, অনেক ভালো লাগে ভাইয়া। জেসমিন আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, নাইম ভাইয়ের ক্লাস বেস্ট। নুসরাত জাহান রিয়া, পাম দিতে হবে না, তোমরা যে পরিমাণে আমাকে পাম দাও, আমি ফুটবল হলে বা হচ্ছে রিক্সার টায়ার হলে কতক্ষণ যেন ঠাস করে হচ্ছে ফাটতে যাইতাম, এটাই হচ্ছে কথা। ফাতেমা ইসলাম নদী বলেছেন আপনার ক্লাস অলওয়েজ বেস্ট, থ্যাংক ইউ। আফরিন জান্নাতি আল্লাহ হাফিজ, জাকারিয়া আল্লাহ হাফিজ, ভালো থাকবেন ভাইয়া, থ্যাংক ইউ। সবাই বেশি বেশি দোয়া করবেন, আসলে প্রচুর পরিমাণে হচ্ছে অসুস্থ, মানে হচ্ছে ঠান্ডা সংক্রান্ত, আমি আসলে ঠান্ডা লাগাইতে পারি না। এর মধ্যে আবার জানেন যে হচ্ছে ফার্ম গেট, তারপর হচ্ছে সায়েন্স ল্যাব, তারপর হচ্ছে যাত্রাবাড়ি, এরপরে হচ্ছে ঢাকার মধ্যে হচ্ছে মিরপুর, তারপর হচ্ছে তোমার যা যা আছে আর কি, এর বাইরে হচ্ছে রাজশাহীতে, কুষ্টিয়াতে হচ্ছে অলওয়েজ যেতে হয়। তো সব সময় হচ্ছে দৌড়ের উপরেই হচ্ছে থাকি, গাড়ির উপরে থাকি, 2 চাকার উপরে থাকি,
তো সর্বোপরি কথা হচ্ছে আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়ার কারণেই কিন্তু হচ্ছে ইতে হচ্ছে সুস্থ আছি। কত দুর্ঘটনা ঘটে, তাই না? তো আল্লাহ সব কিছুর থেকে যেন হচ্ছে আমাকে হেফাজত করে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল যেন আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে। সুস্থ রাখলে অবশ্যই অনেক বেশি হচ্ছে পড়াশোনা করতে পারবেন। পড়াশোনা করলে হচ্ছে প্রশ্ন করেন। আচ্ছা ঠিক আছে। সিরাজুম মুনিরা বলতেছে হচ্ছে ক্লাস মানি বেস্ট ভাইয়া। আফরিন মৌ বলেছেন গুড নাইট, থ্যাংক ইউ আপু। হচ্ছে একটু খাবার দাবার খেয়ে তারপর হচ্ছে ঘুমাই যাবা। তারপর হচ্ছে সুরাইয়া স্মৃতি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আজকের ক্লাস, থ্যাংক ইউ। দোয়া রইল ভাইয়া। এমএসটি পারভিন আল্লাহ হাফেজ। তারপর হচ্ছে সামিরা আক্তার আল্লাহ হাফেজ জানিয়েছেন, সবাই আল্লাহ হাফেজ জানিয়েছেন, থ্যাংক ইউ। আর সবাই হচ্ছে সবার জন্য দোয়া করবেন যেন সবার চান্স হয়ে যায়। আমার প্রিয় ভাই বোন যতগুলো হচ্ছে ক্লাস করে সবার যদি চান্স হয়ে যায় সমস্যা তো নাই, কারণ বাংলাদেশের সিট তো মোটামুটি ভালোই আছে। তাতে যারা যারা ক্লাস করে সবাই চান্স পেলে কারো কোনো ক্ষতি নেই। সো যারা যারা নাইম ভাইয়ের ক্লাস করেন, যারা নিউরন পাবলিকেশনের ক্লাস করেন, যারা নিউরন নার্সিং কোচিং সেন্টারের ক্লাস করেন, সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করে দিবেন, সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করে দিবেন। আর একটা কথা মনে রাখবেন, বাজারে কিন্তু অনেক অনেক নিউরন আছে, তার মধ্যে যেটা হচ্ছে আসল নিউরন সেটা সবাইকে হচ্ছে বলবেন। আমাদের বাজারে যে নিউরন পাবলিকেশনের গাইড সারা বাংলাদেশে পাওয়া যায় সেখানে কিন্তু আমাদের ঠিকানাগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবং নার্সিংয়ে যেসব ভাইয়া পুরা পড়ে তাদের একাডেমিক বইও কিন্তু নিউরন ছাড়া গতি নেই। বাংলাদেশের যে নার্সিং কলেজেই পড়েন না কেন আপনাকে নিউরন বই পড়তে হবে টেক্সট বই হিসেবে। আর এই নিউরন বইতেও কিন্তু আমাদের হচ্ছে যে কোচিং সেন্টারের একটা ওখানে দেয়া আছে। সো এইসব হচ্ছে প্রতারণা এড়াবেন এবং সবাইকে হচ্ছে সতর্ক করবেন যাতে কেউ হচ্ছে প্রতারিত না হয়। তো আজকের মতো হচ্ছে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সবার জন্য দোয়া করবা, আপনাদের আব্বু আম্মুর কাছেও বলবেন যে নাইম ভাইয়া হচ্ছে সালাম জানিয়েছে। আসসালামু আলাইকুম।